জল নির্গম, তাই তো, জল নির্গম প্রণালী, তাই না, জল নির্গম, জল নির্গম, জল নির্গম প্রণালী। তাহলে দেখো জল নির্গম তার মানে জলের নির্গম, নির্গম মানে কি বের হওয়া, নির্গম মানে বের হওয়া। তাহলে জল কিভাবে, কোথা থেকে জল কতটা আসছে, কে কতটা জল মজুদ রাখছে, কিভাবে আমাদের পুরো জলচক্রটা, ভারতের জলচক্রটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে বা বিবর্তিত হচ্ছে, সোজা কথা এক কথায় এই সবটা যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে জল নির্গম প্রণালী। প্রণালী মানে পদ্ধতি, তাই না, একটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। তাহলে টোটাল ভারতের জল চক্রের যে গঠনটা, কিভাবে জল আসছে, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক কোথায় ছিন্ন হচ্ছে, সেইগুলোই আমাদের এখানে কোশ্চেন। তো সেই অনুযায়ী যদি আমরা খেয়াল করে দেখি, ফার্স্টে তোমরা জানো প্রথমে আমাদের সামনে আসছে নদী, তাই না, জল নির্গম প্রণালীর মধ্যে আমাদের সামনে আসবে নদী, প্রথমে আসবে, তারপরে আসবে আমাদের হ্রদ, তারপরে আমাদের আসে কি আসবে, জলপ্রপাত আসবে, তাই না, তারপরে আসে বাঁধ। এইগুলো মূলত আমাদের আলোচনার বিষয়। তো স্বাভাবিক কথা, যদি তোমরা দেখো এখানে প্রথম আমরা যদি নদী বিষয়টা দেখে নিই, তাহলে কিন্তু আমাদের সবগুলো আলোচনা এখানে হয়ে যায়। তার মানে নদীর মধ্যেই কিন্তু সবগুলো আছে। সেখানে হ্রদ বলো, হ্রদও কি, হ্রদ যেখানে আছে সেখান থেকে তার জল মোটামুটি নদীর দিকেই চলে যাবে, সেখান থেকে নদী সবসময় সাগর, তাই না, তারপরে মহাসাগরের দিকে যায়, এটা হচ্ছে সবার বৈশিষ্ট্য। তার মানে এক কথায় জলের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আমাদের সামনে চলে আসছে, জল তার মানে তার উচ্চ গতি থেকে সবসময় সে নিম্ন গতির দিকে যায়। এই জন্য আমরা নদী যখন পড়বো 9, 10 যখন পড়েছিলাম আমরা, ওই কোশ্চেনগুলো আমাদের আর আসে না, যে নদীর 3টে গতি আছে, উচ্চগতি, মধ্যগতি, নিম্ন গতি, তাই না, উচ্চগতিতে নদীর ক্ষয়, মধ্যগতিতে নদীর বহন, আর নিম্নগতিতে নদীর সঞ্চয়। এগুলো আমাদের কোশ্চেন দেয় না, অযথা ব্রেনে আমরা রাখবো না, আলোচনাও করবো না, স্বাভাবিক কথা, যেটা আসে না সেটা আমাদের করে লাভ নেই। তাহলে দেখো মূলত আমরা যদি এরকম নদীর ব্যবস্থার ক্ষেত্রে এবার আমরা যদি দেখি, তাহলে আমরা যে জায়গাটা দেখবো আমাদের, যে এক কথায় উৎপত্তি, ফার্স্ট হচ্ছে নদী আমাদের উৎপত্তিগত দিক থেকে, উৎপত্তি দিক থেকে আমাদের নদী ব্যবস্থাটা, উৎপত্তি, উৎপত্তি মানে নদী কোথা থেকে উৎপত্তি, তার অরিজিনটা। তো অরিজিন অনুযায়ী যদি আমরা দেখি, খেয়াল করে দেখবে আমাদের মূলত একটা হিমালয়, এক নাম্বার হচ্ছে হিমালয়, আর একটা হচ্ছে উপদ্বীপ, একটা হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে উপদ্বীপীয় নদী, উপদ্বীপীয় নদী হচ্ছে, তার মানে একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে পেনিনসুলা রিভার, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে পেনিনসুলা রিভার। তো এইটা মূলত দেখো এখান থেকে, তাহলে হিমালয় থেকে উৎপত্তি তোমরা সবাই জানো, এক নম্বর হচ্ছে সিন্ধু, এক নম্বর হচ্ছে, তার 2 নম্বর হচ্ছে গঙ্গা, 3 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র, তাই না, এই 3টে নদী আমাদের মূলত হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে কি হচ্ছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আরো অনেক উৎপত্তি লাভ করেছে, তবে সবগুলোই আমাদের কোশ্চেনে দেয় না, যেগুলো মূল মূল সেগুলোই আমরা আলোচনা করব। মূলত বড় নদীর মধ্যে কি বললাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, হিমালয়ের মধ্যে থেকে এটা গেল। এবার দেখো উপদ্বীপীয় বা পেনিনসুলার, উপদ্বীপীয়, তাহলে বুঝতে পারছো দ্বীপ বলছে না, দ্বীপ মানে কি চারিদিকে জল, আবার উপদ্বীপ মানে দ্বীপও নয় কিন্তু দ্বীপের কাছাকাছি, তার মানে এই জায়গাটায়, তার মানে এই উপদ্বীপ অঞ্চলটা যেখানে আছে সেখানে তার মানে জলও আছে আর তার সাথে ভূমিও আছে, তার মানে না জল না ভূমি, সেইটাকেই বলা হচ্ছে উপদ্বীপীয় অঞ্চল। তো সংজ্ঞা আমাদের আসে না, মাথায় রাখবে, আমাদের এখানে সংজ্ঞা দেয় না, খালি ক্লাসিফিকেশনটা দেয় যে উপদ্বীপ অঞ্চলের নদী কোনটা, উপদ্বীপ অঞ্চলের নদী। তাহলে এখান থেকে দেখো মূলত তোমাদের যখন সভ্যতা পড়ানো হয়েছিল, সভ্যতা পড়ানো হয়েছে, মহাজনপদ পড়ানো হয়েছে, আচ্ছা হিস্ট্রি কটা ক্লাস হয়েছে, 2টো, তাহলে মহাজনপদ, মহাজনপদে আছে, খেয়াল করে দেখো মহাজনপদে তোমরা যখন পড়ো এইরকম বলা হয়েছিল তোমাদের যে বেশিরভাগ সভ্যতাগুলো বিন্ধ্য পর্বতের বা মহাজনপদগুলো বিন্ধ্য পর্বতের উত্তরে, বিন্ধ্য পর্বতের উত্তরে, তাই না, বিন্ধ্য পর্বতের উত্তরে, কেন না সেই জায়গাগুলো বরফ গলা জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট। তাহলে বরফ গলা জলে যদি পুষ্ট হয় তো স্বাভাবিক কথা সেখানে কি, তাহলে তার মানে তার উপরে হিমালয় নদীগুলো চলে আসে, তাহলে উপরে, কিন্তু এই জায়গাটা কিন্তু বিন্ধ্য পর্বত এবং তার ঠিক একটু উপরে আরাবল্লী, আর তার ঠিক একটু নিচে মানে পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে এক কথা হচ্ছে আরাবল্লী, আরাবল্লী তার মানে রাজস্থান, তাই তো, তার নিচে হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে আমাদের দ্বীপাঞ্চল, হচ্ছে উপদ্বীপীয় অঞ্চল, তার ঠিক নিচে হচ্ছে কি পড়ছে না, মনে করে দেখো, কুইজ যারা করো খেয়াল করে দেখবে, পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা, এটা কুইজ আমি অনেকবার করিয়েছি, কোথায় মিলিত হয়েছে, নীলগিরি। তাহলে এই পশ্চিমঘাট পর্বতমালাটা হচ্ছে উপদ্বীপীয়র মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে এই 3টে ক্ষেত্র হচ্ছে আমাদের উপদ্বীপীয়র মধ্যে পড়ছে। তাহলে এখান থেকে তোমরা জানো মূলত লুনি এই জায়গাটা থেকে তৈরি হচ্ছে, তাই না, আরাবল্লী, আরাবল্লী মানে কি ওই জায়গাটা, আচ্ছা মধ্যপ্রদেশ থেকে তোমরা জানো মধ্যপ্রদেশে নর্মদা, তাপ্তি, তাই না, আর এই জায়গাটা হচ্ছে তার নিচে কি বললাম, তার নিচে কি বললাম, তার নিচে কোন বললাম,
পশ্চিমঘাট পর্বতমালা, সেখান থেকে গোদাবরী, কৃষ্ণা, তাই না, এই জায়গাগুলো। তাহলে বোঝাই যাচ্ছে যে বিখ্যাত নদীগুলোই মূলত আমাদের কোশ্চেন দেবে, আর বিখ্যাত জায়গাগুলো থেকেই দেবে যে এখান থেকে কোনটা বেরিয়েছে, এখান থেকে কোনটা বেরিয়েছে, এখান থেকে কোনটা বেরিয়েছে, এই অনুযায়ী আমাদের কোশ্চেন গুলো হয়। তাহলে একটা গেল উৎপত্তিগত দিক থেকে গেল নদী, তাহলে একটা উৎপত্তিগত দিক থেকে একটা হিমালয় আর একটা উপদ্বীপীয়, মানে হচ্ছে হিমালয়ান রিভার আর পেনিনসুলার রিভার, তাই না। আচ্ছা, 2 নাম্বার খেয়াল করে দেখো, যদি তোমরা দেখো 2 নাম্বার হচ্ছে প্রবাহ। প্রবাহ, প্রবাহ মানে কোন দিকে পড়ছে, কোন দিকে কোন দিকে পড়ছে। নদী উৎপত্তি লাভ যেখান থেকে করুক, তাকে কি তার গতি অনুযায়ী তাকে নিম্ন গতিতে গিয়ে কোনো না কোনো সাগর বা মহাসাগরে পড়তেই হবে। তাহলে তোমাদের দেখবে মূলত ভারতের ম্যাপ যদি খেয়াল করে দেখো, আমাদের অসুবিধা, ম্যাপও নেই এখানে, মুশকিল। হ্যাঁ, তো ভারতের যে নিচটা খেয়াল করে দেখো, যদি তোমরা এই জায়গাটা খেয়াল করো, এই দিকটা কি আছে, অ্যারাবিয়ান সি, আর এদিকটা বে অফ বেঙ্গল আছে, তাই না, এদিকটা আরাবিয়ান সি, তাই না, তার মানে এদিকে আরব সাগর আর এদিকে বঙ্গোপসাগর। তো এই দুটো সাগর ছাড়া আমাদের এখানে কোনো সাগর নেই। তার মানে ভারতের যত নদী আছে, ওপর থেকে বলো আর নিচ থেকে বলো, পড়তে হবে কোথায়, এখানেই পড়তে হবে, হয় আরব সাগরে পড়েছে, নাহলে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই অনুযায়ীও আমাদের কিন্তু পরীক্ষায় আসে। তার মানে খেয়াল করে দেখো, সিন্ধু নদী পড়েছে এখানে, আবার খেয়াল করে দেখো এই যে লুনি, নর্মদা, তাপ্তি সব পড়েছে এখানেই পড়েছে, আরব সাগরে পড়েছে। তার মানে প্রবাহের দিক দিয়েও কিছু নদী আছে। আবার যদি বলো যে এই নিচের দিকে পশ্চিমঘাট পর্বতমালা, যেটা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাই না, এর সাথে কি আছে, আরো আছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আর খেয়াল করে দেখো মাহি, মনে আছে মাহি পড়ানো হয়েছিল, এগুলো সব এই জায়গাটা পড়ছে। আবার এদিক থেকে যদি বলো, উপর থেকে আসছে গঙ্গা, উপর থেকে আসছে গঙ্গা, আবার কি আসছে ব্রহ্মপুত্র, তাহলে কি তিস্তা, তাই না, তোরসা, সব কোথায় যাবে, সব এইখানেই পড়বে, এখানে সব এখানেই পড়বে। সেটা কোথা দিয়ে ঘুরে আসছে, কোন রাজ্যের মধ্যে দিয়ে আসছে, সেটা পরের ব্যাপার, কিন্তু নিম্ন গতি হয়ে সবাই কোথায় যাচ্ছে, বঙ্গোপসাগরে পড়তেই হবে এদের, কারণ এছাড়া গতি নেই, কারণ যেদিক দিয়ে যেদিকের ঢাল, তাই না। তবে একটা সমস্যা এখানে আছে এদের, এইখানে অর্থাৎ এই জায়গাটা নর্মদা, তাপ্তি যদি তোমরা দেখো, এটি গুজরাটের এই টার্নিং এর উপরে, এই জায়গাটায় গুজরাট, তাই না, এই জায়গাটা যদি গুজরাট হয়, এই জায়গাটা মধ্যপ্রদেশ, তাই তো, তার নিচে মহারাষ্ট্র, তাই না, তার পাশে এই দিকটা গিয়ে ছত্তিশগড়ের দিকে চলে আসে, তারপরে উড়িষ্যা, তারপরে পশ্চিমবঙ্গ, তাই না। পরপর যদি যাও, মনে করে দেখো, তোমাদের ওই ক্লাসটা হয়নি তোমাদের, হ্যাঁ, অক্ষাংশ দ্রাঘিমাংশ হয়েছে, তাহলে গুজরাট থেকে সোজা করে আটটা যে রাজ্য আমরা পড়েছিলাম, তোমাদের হয়েছে তো এটা, তাই না, কর্কটক্রান্তি রেখা যেটা গেছে, টপিক অফ ক্যান্সার, তো স্বাভাবিক কথা। তার মানে তো স্বাভাবিক পরপর রাজ্যগুলো আমরা মনে রাখবো। তো সেই অনুযায়ী খেয়াল করে দেখো, এখানের অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে যদি বলা যায়, দক্ষিণ ভারতের নদী আবার কি পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী, তো ঘুরে ফিরে একই জিনিস আসছে। দেখের মধ্যে কি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আর উপরে পড়ছে নর্মদা আর তাপ্তি। নর্মদা, তাপ্তি এই দিকে ঢাল পড়া উচিত। কেন, খেয়াল করে দেখো, এরকম একটা কোশ্চেন আসে আমাদের যে পশ্চিম বাহিনী নদীগুলোর তীরে কেন গড়ে ওঠেনি, অববাহিকা গড়ে ওঠেনি, কেন গড়ে ওঠেনি। এই যে জায়গাটা দাক্ষিণাত্য, ঠিক এই নিচটা, আমি এই জন্য এখান থেকে আনলাম, এই যে এই জায়গাটা দাক্ষিণাত্য, তাই না, এই বিন্দু পর্বতের নিচ থেকে কি অসমক পড়েছিলাম আমরা, অসমক কোথায়, মহারাষ্ট্র, তার মানে এটা তো দাক্ষিণাত্য অঞ্চল না, ধীরে ধীরে যত এই দিক থেকে মহারাষ্ট্র থেকে এই দিকটায় যাবে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ হয়ে তেলেঙ্গানা হয়ে তামিলনাড়ুর দিকে যাবে, সবটা কি দাক্ষিণাত্য বিস্তার হচ্ছে এদিকটা। তো এই জায়গাটায় মূলত আমাদের ধরা হচ্ছে কি না, দাক্ষিণাত্য মালভূমি যখন টারশিয়ারি যুগে হিমালয়ের উৎপত্তি চালু হয়েছিল, তোমরা জানো এখনো হিমালয় উৎপত্তি হচ্ছে, তাই না, এখনো এর বিস্তার লাভ করে যাচ্ছে, এক কথা ঘুরে ফিরে, এই জন্য একে কি বলা হয়, নবীন গঙ্গিল পর্বত, তাই না, যেটা গঠন এখনো সম্পূর্ণ হয়নি, তাই চালু হয়েছিল টারশিয়ারি যুগে, টারশিয়ারি যুগে। তো সেই সময় টারশিয়ারি যুগে কি হয়েছে, এই দাক্ষিণাত্য মালভূমিটা পূর্ব দিকে হেলে যাচ্ছে। তো পূর্ব দিক আমাদের ভারতের কোনটা, এই দিকটায়, মানে বঙ্গোপসাগরের দিকে। তো মালভূমি যদি হেলে যায়, তো আমরা কি জানি, মূলত নদী উৎপত্তি হয়ে কি নিম্ন গতির দিকে যাবে। তো মালভূমি যদি হেলে যায়, তাহলে কি নিম্ন গতিটা কোন দিক যাবে, এদিকেই চলে যাবে। তাহলে সব নদী এই জন্য এদিকের বেশিরভাগ নদীর স্রোতটা কোথায়, বঙ্গোপসাগরে পড়েছে। ব্যতিক্রম দুটো, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি। কেন না, সেই সময় যখনই এই যে হেলে যাচ্ছে, মানে তো হেলে যাওয়ার কারণটা কি, ভূমিকম্প, কারণ ভূমিকম্প ছাড়া কোনোদিনও তোমরা জানো যে জলাভূমি স্থলভূমিতে পরিণত হবে না, আর স্থলভূমি জলাভূমিতে হবে না। ভূমিকম্পের ফলে এক কথায় ভূমিরূপের পরিবর্তন হয়, এটা ভূমিকম্পের একটা ফল, তাই কি না। ভূমিকম্পের একটা ফল কি না, স্থলভূমি জলভূমিতে, জলভূমি স্থলভূমিতে। তার মানে ঘুরে ফিরে এক কথা, তার মানে নদীও সৃষ্টি হতে পারে, তার মানে ঘুরে ফিরে বলতে পারি আমরা মহাসাগর এইভাবে সৃষ্টি হয়েছে, তার মানে, তাই কি না, সেটা পরের ব্যাপার। তো তার ঘুরে ফিরে এই সময় কি হয়ে যাচ্ছে, যে দুটো পাহাড়ের মাঝখানে, উত্থানের সময় দুটো পাহাড়ের মাঝখানে যে সংকীর্ণ যে ভূমিরূপের তৈরি হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। এই রিফট ভ্যালির মাঝখান দিয়ে আসার কারণে এরা স্বয়ংসম্পূর্ণভাবে একদম পুরোপুরি চলে এসছে
আরব সাগরে চলে এসেছে। এরা কোনো জায়গায় যাওয়ার সুযোগ পায়নি, মানে এদের গতিটাকে এরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারেনি। সরাসরি কে নিয়ন্ত্রণ করছে? এই গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। তাহলে বিন্ধ্য আর সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে নর্মদা চলে এসছে, আর তাপ্তি হচ্ছে বিন্ধ্য আর এর অজন্তার মাঝখান দিয়ে এসছে। তো যার ফলে ওটা আসছে পরে, এই জন্য এখানে কি হয়েছে, এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যাওয়ার ফলে এরা সরাসরি একদম চলে এসছে আরব সাগরে। এই জন্য ব্যতিক্রম এটা। এরকম আর একটা কোশ্চেন আসে এখান থেকে, যে তোমাদের এখানে কেন অববাহিকা গড়ে ওঠেনি? তো তোমরা জানো যখন পাহাড়ের সংকীর্ণ জলাভূমির উপর দিয়ে যাবে তার গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, গতি বেশি হবে। আর গতি যদি বেশি হয় তোমরা জানো সেখানে কি বহন ক্ষমতা আলাদা হয়ে যাবে, তাই না? এই জন্য সেখানে তেমন কি জমবেও না, আর না যদি জমে তাহলে কোনোদিন অববাহিকা হওয়ার চান্স থাকবেই না, স্বাভাবিক কথা। তাহলে এখানে গতির বেশির কারণে এখানে অববাহিকা হওয়ার কোনো চান্স নেই। এটা গতি বেশি কেন? কারণ ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে কি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছে, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছে বলে এর আরেকটা তৈরি হয়ে যায় বিষয়, যে এর নিজের মতো কোনোদিনও যেতে পারে না। যেমন দেখবে নদী, মহানন্দা নদী বয়ে যাচ্ছে তো যাচ্ছে, তাই কিনা, অনেকটা দূর যাচ্ছে, কিন্তু যখনই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যাবে সবসময় জানবে সমানভাবে যেতে পারে না, কারণ ভূমিরূপ যেমন ভাবে গঠন হয়েছে সেই অনুযায়ী একে যেতে হবে। তার মানে এখানে একরকম হতে পারে, আবার 5 কিলোমিটার দূরে একরকম হতে পারে, অর্থাৎ এখানে খানিকটা নিচু হতে পারে, 5 কিলোমিটার দূরে আবার সামান্য উঁচু হতে পারে, আবার খানিকটা নিচু হতে পারে। যার ফলে এই উঁচু নিচু হওয়ার জন্য কি নদী সবসময় নতুন রূপে দেখাচ্ছে। মানে ধরে নাও এই মালদা টাউনে একরকম আছে, আবার যেই মঙ্গলবাড়ি পেরিয়ে যাচ্ছ এই সময় নদীর জলের স্রোত আর একটু বেশি। এই জন্য দেখবে এই জন্য আসলে পাহাড় না, নিচের ভূমিরূপের কারণে, এই ভূমিরূপের কারণে, যার ফলে এই জায়গায় নতুন নতুন রূপ তৈরি হচ্ছে বলে এই নদীর যখন নতুন রূপ নিয়ে হাজির হয় সেকেন্ডে সেকেন্ডে বা কিছুটা দূর দূর, এইটাকে বলা হচ্ছে রেওয়া। রেওয়া বলা হয়, কি বলা হয়? রেওয়া বলা হয়। এটা সাধারণ জিনিস। এক কথায় নদীর, আমরা যেমন মহানন্দার তীরে দাঁড়ালে সোজা কথা দেখবি, যদি 1 মাইল 2 মাইল খেয়াল করি বা ফারাক্কার খেয়াল করে দেখবি, দূরে তাকাবি দেখবি 1 মাইল পর্যন্ত তাকালে সমান ভাবে যাচ্ছে নদীর জলে ধারাটা একরকম। কিন্তু যখনই এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যে নদীগুলো যাবে সেখানে জানবে একরকম ভাবে যাবে না, সেখানে কি হবে, ওই খানিকটা পরে হয়তো দেখবে জলের স্রোত বেশি। এই জন্য যারা পাহাড়ি অঞ্চলে বেশি নদী বা নৌকাটো এই যে সব বলে না পাহাড় চড়তে যায় বা নদীর এতে সাঁতার পাইতে যায়, এক এক জায়গায় গতি এক এক রকম, তারা এই জায়গা থেকে না পেরিয়ে আবার কিছুটা দূর গিয়ে পেরায়। তার মানে এগুলো পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যায় বলে। তো সংকীর্ণ, এবার যে জায়গাটায় সংকীর্ণ হয়ে যাবে, দুদিকে পুরোপুরি পাহাড় থাকবে, যদি অববাহিকা না থাকে তাহলে সেই জায়গাটা রেওয়া দেখা যাবে। এমনি যদি জঙ্গল থাকে তাহলে দেখা যাবে না, কিন্তু মূলত গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেলে যাবে। তাহলে দেখো এইটা প্রবাহ দিক দিয়ে গেল। এবার যদি বলে উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, কারণ ভারতকে তো এটাই তো দক্ষিণ, এই নিচের দিকটা দক্ষিণ হয়ে যাচ্ছে আর উপরের দিকটা উত্তর। তো উত্তর তো আমরা আগে পড়েই ফেলেছি, গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু, তার সাথে একটা খালি যোগ হবে লুনি। গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু আর লুনি যোগ হবে, আর বাকি সবগুলোই কি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণগুলো সব। কিন্তু নদী প্রচুর আছে, নদীর কোনো শেষ নেই, বোঝা গেল? আমাদের কিন্তু টার্নিং পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ, বা কোনো একটা নদী তার একটাই কোশ্চেন গুরুত্বপূর্ণ, সেইগুলোই আমাদের কোশ্চেন আসে, সেইগুলো আমরা মাথায় রাখবো এখানে। তাহলে দেখো এবার ফার্স্ট আমাদের আসছে হচ্ছে, দেখো ফার্স্ট তোমাদের আসবে সিন্ধু। ফার্স্ট আছে সিন্ধু নদী। আমরা যদি দেখি ফার্স্ট তোমাদের আছে সিন্ধু। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি আমরা জানি তিব্বতের মানস সরোবর, তাই তো? তিব্বতের, আসলে ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর, খালি গঙ্গাটা কি উত্তরাখণ্ড থেকে হচ্ছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে, তাই না? ফার্স্ট তোমাদের আছে সিন্ধু আছে ওখানে। আচ্ছা, মেটেরিয়ালস খেয়াল করবে সবাই, আমি আমার মতো বলে যাচ্ছি তাহলে সুবিধা হবে একটু মুখস্থ করতে তোমাদের। আচ্ছা খেয়াল করে দেখো, যদি এই যে জায়গাটা বলা হয় সিন্ধু, তাহলে কি বললাম যে তিব্বতের মানস সরোবর থেকে, তাই না? এবার খেয়াল করে দেখো, সভ্যতার সময় আমরা পড়েছিলাম সিন্ধুর উপনদী 5টা, সিন্ধুর উপনদী 5টা উপনদী, তাই না? তো 5টা উপনদীর 1 নম্বর নাম হচ্ছে ঝিলাম। 1 নম্বর নাম কি? ঝিলাম। ঝিলাম। 2 নম্বর নাম কি বলেছিলাম? চেনাব। আচ্ছা চেনাব। 3 নম্বর আচ্ছা শতদ্রু। আচ্ছা তারপরে রাভি, তারপরে বিয়াস, তাই তো? আচ্ছা ঝিলাম, এটা সভ্যতার মেটেরিয়ালস যারা পড়েছো তারা দেখবে যে ঝিলাম মানে হচ্ছে বিতস্তা। ঝিলামের অপর নাম বিতস্তা, তাই না? ঝিলামের অপর নাম বিতস্তা। এগুলো সব পড়ানো হয়েছিল ধরে ধরে, কেউ না বলিস না বাবা, তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ ভুলে যাবে। চেনাব বা চন্দ্র, তাই না? চন্দ্রভাগা, চেনাব বা চন্দ্রভাগা, শতদ্রু বা সুতলেজ, শতদ্রু বা সুতলেজ, তাই না? এগুলো পড়ানো হয়েছিল, একটু ব্রেনের উপর চাপ দাও দেখবি বেরোবে। রাভি বা ইরাবাতি, হ্যাঁ পুরুষ, একটা পুরুষ ঠিকই আছে, ওটা বেদের সময় বলবো, ওটা বেদের সময় বলবো, হ্যাঁ হ্যাঁ বেদের সময়। রাভি বা ইরাবাতি, রাভি বা ইরাবাতি। আর বিয়াস বা বিপাশা, বিয়াস বা বিপাশা,
এইটা আমাদের ভূগোলের জন্য, এটা আমাদের ভূগোলের জন্য। তবে এর সাথে আর একটা জিনিস আছে, তোমরা জানো সরস্বতী। এই জন্য তোমরা বেদের যখন ওখানে দেখবে, বেদের মেটেরিয়ালসে আমরা পড়িয়েছিলাম যে 7টা সপ্ত সিন্ধু বলা হয়, তাহলে এর সাথে যোগ হবে কি এক নাম্বার সিন্ধু যোগ হবে, আর একটা যোগ হবে সরস্বতী যোগ হবে, তাই কি না? সরস্বতী, আসলে সরস্বতীটাই পরবর্তীকালে ঘরঘরা নাম হচ্ছে, তাই না? যেটা ঘাঘর বলছে, ঘরঘরা না ঘাঘর বলছে, যেটা মনে করে দেখ ঘাঘর নদীর উপরে বাঁধ দেওয়ার কারণে সিন্ধু নদীর গতি পরিবর্তন হয়ে গেছিল, এই জন্য সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। সিন্ধু সভ্যতার ডিক্লাইনের যে নোটটা আছে ওখানে এটা উল্লেখ করে দেওয়া আছে, বা ক্লাসেও পড়িয়েছিলাম, ভুলে গেলে খুব মুশকিল। তাহলে দেখো সপ্ত সিন্ধু, তাহলে এই জায়গাটা তাহলে ঝিলাম 5টা উপনদী আমরা পেলাম। তাহলে উপনদী কাকে বলে? সাধারণ জিনিস সংজ্ঞা আমাদের আসবে না, এটা সাধারণ জ্ঞানের জন্য। উপনদী হচ্ছে কোন নদী তার নিজস্ব জলপ্রবাহ আছে, কোন নদী তার নিজস্ব জলপ্রবাহ আছে, সে নিজের জল নিয়ে কারণ বড় নদীতে গিয়ে যদি মেশে, তাহলে তাকে কি বলে? উপনদী। সোজা গোদা বাংলায় বুঝলে এটা। আর শাখা নদী কি? বুঝতেই পারছো, শাখা তার মানে কি কারোর থেকে বেরিয়েছে, তার মানে বড় নদী থেকে বেরোলেই সে হচ্ছে শাখা নদী। সাধারণ জিনিস এটা। উপনদী নিজস্ব জল নিয়ে কারোর সাথে মেশে। আচ্ছা চলো এবার দেখো এখানে, তাহলে এই গেল 5টা নদী। তাহলে এখানে এর মধ্যে সব থেকে বড় উপনদী, সিন্ধুর সব থেকে বড় উপনদী হচ্ছে চেনাব। সব থেকে বড় উপনদী চেনাব। সব থেকে ছোট হচ্ছে বিয়াস। সব থেকে ছোট হচ্ছে বিয়াস বা বিপাশা। বিয়াস বা বিপাশা। ক্লিয়ার হলো? এই পর্যন্ত ক্লিয়ার হলো সবার? হ্যাঁ, দেখো বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? দেখো বোঝা না গেলে বলবে কিন্তু, কারণ পরের বার বলিস না যে বুঝতে পারছি না, তখন আর ফের মুশকিল। হ্যাঁ বল বল। আচ্ছা চলো, তাহলে দেখো এবার এরকম যদি একটা ঘুরিয়ে কোশ্চেন দেয়, ভালো করে শোনো। এটা কি? সিন্ধু। আমরা মূলত কি পড়ছি? ভারতের মধ্যে কিন্তু সিন্ধুর উপনদী ভারতে 5টা হচ্ছে। তাহলে এবার যদি বলে, ভালো করে কোশ্চেনটা শোনো, সিন্ধুর সব থেকে বড় উপনদী, সিন্ধুর সব থেকে বড় উপনদী কিন্তু তখন আর চেনাব হবে না, তখন হবে শতদ্রু হবে। তার মানে কি? সিন্ধু যে বাইরে থেকে যে এসছে, সিন্ধু কোত্থেকে এসছে? তিব্বত থেকে। তার মানে সেই অনুযায়ী সিন্ধুর সব থেকে বড় উপনদী হচ্ছে কে? শতদ্রু হবে। আর ভারতের সব থেকে বড় কে? চেনাব। আচ্ছা, এর যে দৈর্ঘ্য, সিন্ধুর দৈর্ঘ্য প্রায় 2880, কোন জায়গায় 2900 আছে। 2880, বেশিরভাগ তথ্য আমাদের 2880। আর মেটেরিয়ালসে দেওয়া আছে, খালি আমি গল্পের ছলে একটু মনে রাখি। আর সব এটা তো তথ্য সমৃদ্ধ ক্লাস, সবটাই মেটেরিয়ালসে আছে, আমরা খালি একটু গল্পের ছলে বুঝে নেব। খেয়াল করে দেখো, তাহলে যদি এর কি প্রায় 1440-এর মতো, তার মানে সিন্ধু ও এতটা দৈর্ঘ্য ভারতে নয়। ভারতে সিন্ধু 915, কোনো জায়গায় 909, কোনো জায়গায় 950-এর মধ্যে ধরা হচ্ছে। কিন্তু তার মানে কি 1440, তার মানে বুঝতেই পারছো যে বাইরে থেকে টোটালের কাউন্টটা করা হচ্ছে। এই জন্য তার মানে ভারতের সিন্ধুর যতটা আছে তার থেকে বেশি আছে। কিন্তু কোথা থেকে? ও তিব্বত থেকে ধরে। তার মানে সিন্ধু ও তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, আর শতদ্রু ও তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। পরিষ্কার কথা। তাহলে এটাও একটা আমাদের কোশ্চেন, দুটো কোশ্চেন পেয়ে গেলাম। সিন্ধু ও তিব্বত, শতদ্রু ও তিব্বত। তাহলে গুলানোর কোনো জায়গা নেই, নালে কি তো বড় হবেই না। কারণ ভারতের মধ্যে হলে কি জীবনে বড় হবে রে বাবা? ভেবে দেখ। কারণ ভারতের মধ্যে তো সিন্ধুই এতটা নয়, তার মানে নিশ্চয়ই শতদ্রু এত বড় হওয়ার কোনো চান্সই নেই। বুঝতে পারলে কিনা? তাহলে এ নিশ্চয়ই কি তিব্বত থেকে। তাহলে এরা দুজন। তাহলে যদি বলে সিন্ধুর তো উৎপত্তি আমরা জানি, তাহলে শতদ্রুর উৎপত্তি কোথায়? তিব্বত, একই জায়গা। আচ্ছা, এখানে এবার 5টা নদী। ঝিলাম এ হচ্ছে কাশ্মীর, ঝিলাম হচ্ছে কাশ্মীর, ঝিলাম হচ্ছে কাশ্মীর। আচ্ছা, এবার তাহলে বাকি থাকলো কে? রাভি, চেনাব, বিয়াস। রাবি, চেনাব, বিয়াস। এরা হচ্ছে হিমাচল প্রদেশ, এরা হচ্ছে হিমাচল প্রদেশ, এরা হচ্ছে হিমাচল প্রদেশ। বোঝা গেল? ক্লিয়ার? সাধারণ জিনিস। সিন্ধুর সব থেকে দেখো, সিন্ধু তোর উৎপত্তি নিয়ে কোনো ঝামেলা নেই। শতদ্রু, শতদ্রু হচ্ছে সিন্ধুর সব থেকে বড় উপনদী, তার মানে নিশ্চয়ই ভারত হবে না। তো সাধারণ জ্ঞান অনুযায়ী তিব্বতেই হয়েছে, তাহলে এই দুটো তো চলেই গেল। তাহলে কাশ্মীরটা খালি আমরা মনে রাখবো, ঝিলাম হচ্ছে কাশ্মীর বা বিতস্তা। ঝিলাম বা বিতস্তা হচ্ছে কাশ্মীর। দেখো ঝিলামের ট্রিবিউটারিতে দেখো ঝিলামের দেওয়া আছে, কাশ্মীর থেকে কাশ্মীরের লাদাখ দেওয়া আছে, তাই না? তো স্বাভাবিক বাকি 3টে হচ্ছে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে গেলে কি, যাতে যে হিমাচল প্রদেশে যা যা হবে, এখন তোমাদের যদি বলে মানালি, মানালি কোথায়? মানালি হিমাচল প্রদেশে হবে। এবার কোন নদী খেয়াল করে দেখো? বিপাশা। এই অনুযায়ী এটাই আমাদের কোশ্চেন হয়। এরকম কোশ্চেন বেরোয় আমাদের। দেখ 1960 সালে 19শে সেপ্টেম্বর জলচুক্তি, জলচুক্তি এটা পরীক্ষায় আসে, যে সিন্ধু ভারতের মানে সিন্ধু চুক্তি হচ্ছে, তাই না? 1960-এ। হ্যাঁ, 1960-এ হচ্ছে, তাই না? ভারত পাকিস্তানের সিন্ধু চুক্তি 19শে সেপ্টেম্বর হচ্ছে, তাই তো? এটা তো এটাও আমাদের কিন্তু একটা কোশ্চেন এখানে আসে। তো সেই অনুযায়ী কি, তার মানে এর চুক্তি কি ছিল? যে মূলত 20% জল হচ্ছে ভারত ব্যবহার করবে, আর বাকি 80% হচ্ছে পাকিস্তান ব্যবহার করবে। আসছি ধীরে ধীরে, ওগুলো আসছি আমরা।
তাহলে এইটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা চলো নেক্সট খেয়াল করে দেখ এখানে, তাহলে যদি আমাদের ইয়ে দেয়, যদি উড়ি ড্যাম, এখন যদি বলে উড়ি ড্যাম কোথায়, কোন রাজ্যে উড়ি ড্যাম, উড়ি কোথায়, উড়ি কাশ্মীরে, তো স্বাভাবিক কথা তাহলে কাশ্মীরে হবে, কাশ্মীরে কোথায়, ঝিলাম, তার মানে ঝিলামই হওয়া উচিত। এইরকম সাধারণ জ্ঞানটা একটু আমাদের খরচ করতে হবে। উড়ি সিনেমা তোমরা দেখেছো কিনা, তো স্বাভাবিক কথা সেই জায়গাটায়। উড়ি সিনেমা দেখেছি, সিনেমা আচ্ছা না দেখলে যুদ্ধের সিনেমাগুলো একটু দেখবে মাঝে মাঝে। আচ্ছা তোমরা অন্য সিনেমা দেখো, অন্য সিনেমা দেখলে হবে না, একটু সব রকমের সিনেমা দেখতে হবে। হ্যাঁ একটু দেশের জন্য যে, আচ্ছা চলো তো খেয়াল করে দেখো এরপরে যদি বলে ওই যে, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ মূলত বাঁধগুলো দেয় আমাদের, বাঁধগুলো, তো বাঁধগুলো তোমাদের মেটেরিয়ালসে খেয়াল করে দেখো আলাদা একটা জায়গায় ড্যামের একটা লিস্ট দেওয়া আছে, জলপ্রপাতের একটা লিস্ট দেওয়া আছে, এবং জলবিদ্যুৎ গুলো সবগুলোর আলাদা আলাদা একটা লিস্ট তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে এখানে, তাই না? তো এটা আমরা লাগবে কিন্তু। আচ্ছা ওই যে খেয়াল করে দেখ যদি বলে পং ড্যাম, পং ড্যাম মনে করে দেখো পং ড্যাম কোথায়, এটা কুইজে করানো হয়েছে, খেয়াল করে দেখবি এই যে বিপাশার তীরে। আরেকটা খেয়াল করে দেখবি, ওটা আমি তোমাদের মেটেরিয়ালস দেখি, মেটেরিয়ালসে আছে ওটা, আমি উল্লেখ করে দিচ্ছি খালি। আরেকটা খেয়াল করে দেখ ভাগরা নাগাল, এটাও কুইজে করানো হয়েছে, এটাও কি হিমাচল প্রদেশ, এগুলো কুইজে সব করানো আছে, এটা শতদ্রু বা সুতলেজের ওপরে হচ্ছে। তো এইটা তোমরা মাথায় রাখবে, এই ধরনের কোশ্চেন আমাদের দেয়। আর আরেকটা খেয়াল করে দেখো এখানে ওই যে এইটা থেকে আমাদের একটু কোশ্চেন দেয়, যেটা বললাম ওই যে ঘাঘর নদী, এটা আমাদের সচরাচর সিলেবাসে কিন্তু 5টার মধ্যে নয়। তো ঘাঘর কি এটা খেয়াল করে দেখো, আমরা সেই সভ্যতার সময় পড়েছিলাম এই নদীটা পূর্বে সরস্বতী নদী নামে পরিচিত ছিল, তাই না? বর্তমানে সরস্বতী নদী হচ্ছে বিলুপ্ত প্রায় নদী। তো ওই জন্যই তো বলছে, কারণ এটা পাঞ্জাব সমভূমিতে প্রবেশ করে ওখানে বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা চলো এবার আমরা একটু দেখে নেবো, দেখ গঙ্গা দেখবো, গঙ্গা থেকেও আমাদের প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ তাহলে গঙ্গা নদী খেয়াল করে দেখো, গঙ্গা যদি তোমরা বলো গঙ্গার উৎপত্তি কোথায়, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে, তাই না? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে, তার মানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা। খেয়াল করে দেখো আগে আমরা এটা জানতাম উত্তরপ্রদেশ, আগে আমরা জানতাম আগে তো এটা উত্তরাখণ্ড যখন ভাগই হয়নি তখন তো উত্তরপ্রদেশই ধরা হতো না, তো এখন তো উত্তরাখণ্ড হয়ে গেছে, তাই জন্য উত্তরাখণ্ডই হবে এটা। আমি তো এটাই বললাম, আগে আমরা জানতাম শব্দটা যে উল্লেখ করলাম রে, তা আগে জানতামটা বাদ দিয়ে তো পরেরটা ধরছিস কেন? পুরোটা তো ধরতে হবে, তবে তো ক্লিয়ার হবে। তার মানে কি বর্তমানে উত্তরাখণ্ডে পড়ে গেছে, তাই না? তো সেই অনুযায়ী যদি তোমরা দেখো যে গঙ্গা, তাহলে এবার গঙ্গার ফার্স্ট, তার মানে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় বা ম্যাচিওর রিভার বলা হয়, আদর্শ নদী বা ম্যাচিওর রিভার। গঙ্গা উৎপত্তিস্থলে ভাগীরথী নাম নিয়ে আসছে, অলকানন্দ পর্যন্ত এসছে, তারপরে সেখান থেকে সেটাই তো বলছি, ওই জন্য বললাম অলকানন্দ পর্যন্ত এসছে দেবপ্রয়াগের, তারপর থেকে গঙ্গার নাম নিয়ে ওইটা আলোচনা করে দিচ্ছি, দেবপ্রয়াগটা বলে ফেলেছে যখন ভালো হয়েছে। এই যে গঙ্গার উৎপত্তিস্থলে ভাগীরথী নাম নিয়ে অলকানন্দার পর থেকে গঙ্গা হয়ে হরিদ্বার পর্যন্ত আসছে, তাহলে ফার্স্ট হচ্ছে হরিদ্বার পর্যন্ত গঙ্গার কি বলতে উচ্চগতি, উচ্চগতি কোথায়, হরিদ্বার পর্যন্ত। তার মানে এক কথায় ঘুরে ফিরে উৎপত্তি স্থল থেকে হরিদ্বার, এর থেকে অলকানন্দ থেকে হলে হবে না। এক নম্বর কি গোমুখ তুষার গুহা থেকেই তো, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকেই, তার মানে ভাগীরথীটা আছে, ভাগীরথী মিশে তারপরে হচ্ছে গঙ্গা নিয়ে আসছে এখানে, কিন্তু উৎপত্তিটা ধরা হচ্ছে যেহেতু ওখান থেকে, সেই জন্য টোটালটাই গঙ্গাই ধরে নেওয়া হচ্ছে, বিস্তারটা টোটাল ধরবে না যে না, কারণ যখনই জুড়ে যাচ্ছে তখন মূলের সাথে যখনই জুড়ছে তখন নামটা যে আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য। তাহলে কি কিন্তু আমরা কি বলবো, উৎপত্তি স্থল অলকানন্দা থেকে বলা যাবে না, যে কোনো জিনিস যখন জানবে যার উৎপত্তিটা যেখান থেকে হবে সেটা থেকেই তার মূলটা ধরা হবে, কোথা থেকে নতুন নাম নিয়েছে সেটা ধরা হবে না। উৎপত্তি হবে যে পাশাপাশি উৎপত্তি হবে, একই জায়গা থেকে মিশে যায়, একই জায়গাতে তিব্বত থেকেই ধরা হবে যে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই ভাগটা যে আমাদের আসে না, যে ওইভাবে আমাদের দেয় না আমাদের, মূলত যে জায়গাগুলো তোমাদের তাহলে 5টা প্রয়াগ আমাদের দেবে, যদি দেয় 5টা প্রয়াগ মিলন স্থলগুলো দেবে, যদি আমাদের দেয় জানবে মিলন স্থলগুলো আমি করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখ যে জায়গাটা বলছেন, তাহলে 3টে কি বললাম, ম্যাচিওর রিভার বা আদর্শ নদী, আদর্শ নদী দেখ, তাহলে কি বললাম হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার, এবার হরিদ্বার থেকে তার মানে এক কথায় যদি তোরা বলিস কোথায়, মানে এক কথায় এলাহাবাদ পর্যন্ত আসবে তারপরে, তাই না? এলাহাবাদ মানে ওই ঘুরে ফিরে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি। এবার এখানে কি বিহার হয়ে আমাদের ভারতে ঢুকছে, বিহার হয়ে ভারতে ঢুকছে, তাহলে বিহার হয়ে তার মানে কি রাজমহল, রাজমহলের পর তার মানে কি পশ্চিমবঙ্গের সীমানা পর্যন্ত হচ্ছে মধ্যগতি, তার মানে এক কথায় আসছে পশ্চিমবঙ্গের সীমানা বলছে, তো স্বাভাবিক ঘুরে ফিরে তো সেটাই তো আসবে। যে টার্মই দিয়ে বাবা শোন, এটা এক এক টার্মে এক একটা কোশ্চেন এসে, তোমরা ভাবছো যে তুমি যেটা বলছো সেটাই বলছি না, না সেটা আমি বললেও আমার হবে না, কারণ মূল টার্মে এখানে কন্ট্রোভার্সি আছে, যে কন্ট্রোভার্সিগুলো না বললে পরে তোমরাই বলবে যে কন্ট্রোভার্সিগুলো বলেননি আপনি। মূলত তাহলে ওরকম ধরলে তাহলে ডাইরেক্ট হচ্ছে
যে মুর্শিদাবাদ থেকে মধ্যগতি চালু হয়ে নিম্নগতি চালু হয়ে গেছে, ওরকম আলটিমেট ওরকম বলা যাবে না। কারণ মূলত রাজমহল পাহাড়ের পর এসে যখনই জানবি, পাহাড়ের পর আসলে ওই রাজমহল পাহাড়ে যখন বিহার শেষ হয়ে যাচ্ছে, এই রাজমহল পাহাড়ের পর থেকে কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়ে যখন ভারতে প্রবেশ করছে, তখনই এর নাম হয়ে যাচ্ছে কি আলাদা নাম হয়ে যাচ্ছে। তবে তখনও কিন্তু নাম হচ্ছে না, ভারতে ঢোকার পর যখন ধুলিয়ানে আসছে, যখন মানে এক কথায় ফারাক অনেক জায়গায় আছে মুর্শিদাবাদ থেকে গঙ্গার নিম্নগতি, মুর্শিদাবাদ থেকে কোনো কোনো মেটেরিয়ালসে দেয়, কোনো সময় আমাদের পরীক্ষা দেয় ফারাক্কা থেকে, কোনো সময় আমাদের পরীক্ষা দেয় ধুলিয়ান থেকে। তা আমরা কি করবো এখানে, কোনটা? তিনটেই সঠিক, যে তথ্যতে তিনটেই সঠিক, তাহলে নেবো কোনটা? আমরা তিনটেই নিতে হবে। পরীক্ষার সময় কোনটা দিচ্ছে সেটার উপরে নির্ভর। তার মানে এই নয় যে কোনো একই ফারাক্কা দিল, মুর্শিদাবাদ দিল, ধুলিয়ান দিল। সব থেকে যে টার্নিং পয়েন্ট যেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে নতুন নাম নিচ্ছে, কিন্তু যখনই পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে তখন থেকে নিম্নগতি চালু হয়ে যাচ্ছে বলছে, কিন্তু নাম নিচ্ছে আবার কোথায়? ধুলিয়ান থেকে নাম নিয়ে নিচ্ছে, ধুলিয়ান থেকে ভাগ হয়ে যাচ্ছে। ধুলিয়ানের পরে একটা হচ্ছে ভাগীরথী, ওই যেটা বলো বা ভাগীরথী, ফের আবার নতুন নাম কি ভাগীরথী হুগলি, আবার বলছে কি আর একটা পদ্মা, একটা ভাগীরথী হুগলি আর একটা পদ্মা। তো ভাগীরথীটা তোমরা জানো এটা কি সেই হুগলি পর্যন্ত গিয়ে, তাই না, আবার বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে। কিন্তু যেটা পদ্মাতে যায়, যেটা পদ্মার নাম নিচ্ছে, সেটা কোথায়? এর পর থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এটা বাংলাদেশে প্রবেশ করে কার সাথে মিশছে? মেঘনার সাথে মিশছে। ব্রহ্মপুত্র যখন ভারতে ঢুকছে তার নাম যমুনা, বাংলাদেশে ঢুকছে তার নাম যমুনা। যমুনা আর পদ্মা এক জায়গায় মিলছে, মেলার পরে যে স্রোতটা বইছে তার নাম হচ্ছে মেঘনা। এই মেঘনা যখন যাচ্ছে সেইটাই বঙ্গোপসাগরে পড়ছে। সেই পর্যন্ত আসতে দিবি, তবে তো যতক্ষণ না ব্রহ্মপুত্র যাবে ততক্ষণ তো এরকম ক্লাসে সমস্যা হবে। ক্লিয়ার করতে হবে যে বিষয়টা, ওই জায়গা গেলেই ক্লিয়ার হয়ে যাবে। তাই এবার ক্লিয়ার হয়ে গেল যখনই ওই দুটোর সাথে মিশে। এই জন্য এখানেও কন্ট্রোভার্সি আছে যে ভারতের বা বিশ্বের সব থেকে বড় বদ্বীপ হচ্ছে কোনটা? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কিন্তু এটাও আবার সঠিক নয়, এটাও সঠিক নয়। কেন? কারণ অনেক জায়গায় দেয় ওর সাথে মেঘনা জুড়ে দেয়। কারণ কি? কারণ গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত রূপ কি? পদ্মা আর যমুনা। এই দুটো গিয়ে পদ্মা যমুনা বাংলাদেশে আছে। তার যখনই পদ্মা যমুনা হয়ে যাচ্ছে, তাহলে কি পদ্মা যমুনা যার সাথে মিলছে সেটাও কি গঙ্গার উৎস অনুযায়ী তার সাথে ধরে নেবে কিনা? তো সেই জন্য কি মেঘনাও তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তো বদ্বীপটা তাহলে কি হবে? তিনটে মিলেই বদ্বীপ হবে কিনা? তো সেই জন্য বলছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বদ্বীপ। অনেক সময় আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র দেয়, অনেক সময় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা দেয়। তো এখানে আমি কোনোদিনও কেটে তোমাদের বলতে পারবো না যে এটাই দিবি বাবা, এটা দিবি না। কারণ এখানে যখন যেমন কোশ্চেনের টার্ম হবে সেটাই ব্যবহার করতে হবে। কারণ এটা আমি লিখিনি, তো লিখেছে যারা বই লিখেছে তারাই, অর্থাৎ ভূবিদরাই লিখেছে। মানে আমি বই লিখলেও এটা আমি দিতে পারবো না, সঠিক যেটা ভূবিদরা দুটো তথ্য দিচ্ছে। তো এখানে তুমি কি করবে, আমি কি করবো? এখানে সমস্যা হচ্ছে এই জায়গাটায়। মূলত দেখ হিসাব মতো ঠিকই গঙ্গা যমুনা যেখানে মিলছে সেটা মিলে যেখানে যাবে, তাই না? গঙ্গা যমুনা মিলছে মানে কি পদ্মা যমুনা মিলছে, তো পদ্মা যমুনা মিলে ফের মেঘনাতে যাচ্ছে। হিসাব মতো কি একই ফ্লো তো যাচ্ছে, তা ফ্লোর উল্টো দিকে, ফ্লোর দুপাশে মানে জলাশয়ের দুপাশে যে ভূমি রূপটা সেটাই তো অববাহিকা। বা ঘুরিয়ে যদি তোরা বলিস কোনো জলাশয় বা কোনো নদীর খাড়া ঢাল থেকে বা দুপাশের ঢাল দিয়ে যেখানে জল কোনো নদীতে এসে পড়ে সেটা হচ্ছে অববাহিকা। তো যে দিক দিয়ে বলো অ্যান্সার এক, তাই কি না? অববাহিকা উচ্চ ভূমিরূপ থেকে যখন জলস্রোত কোনো নদীতে এসে পড়ে সেটাই হচ্ছে অববাহিকা। বা ঘুরিয়ে বলা যায় কোনো জলস্রোতের উপর দিকে বা দুই পাশে যে খাড়া ঢালু যেখান থেকে জল এসে নদীতে পড়ে সেটাই অববাহিকা। তো সংজ্ঞা যেভাবেই তৈরি করে একই জিনিস। সংজ্ঞা আমরা এখানে কেউ মুখস্থ করতে আসিনি, কনসেপ্ট ক্লিয়ার করতে এসেছি। তো কনসেপ্টটা মাথায় রাখবে আমরা। তো সেই জন্য কি এবার গঙ্গা যমুনার পদ্মা যখনই মিলে ফের যখন এগিয়ে যাচ্ছে, তাহলে কি তার তো মোহনা, তোমরা জানো মোহনাতেই একমাত্র কি হবে পলি সঞ্চয়, আর পলি সঞ্চয় হলে অববাহিকা তৈরি হবে। তো অববাহিকা যখনই তৈরি হবে তাহলে কি সেইটা কি বাদ দেবে? মেঘনাটা বাদ দেবে না। এই জন্য মেঘনাও ইনক্লুড হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা। কারণ লাস্টে মেঘনা তো আলাদা নদী, কিন্তু পদ্মা আর যমুনা কি আলাদা তো নয়। পদ্মা যমুনা মানে কি গঙ্গা ব্রহ্মপুত্র। এই জন্য অনেক সময় বলা হচ্ছে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা, কারণ মেঘনাটা সম্পূর্ণ বাংলাদেশের একটা আলাদা নদী ধরা হচ্ছে, তাই না? তো এইটা কনসেপ্টের ওপর আমাদের বাদ হবে এখানে। এবার যে জায়গাটা, তাহলে গঙ্গার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি আমাদের গেল। এবার গঙ্গার সব থেকে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা। গঙ্গার সব থেকে বড় উপনদীর নাম যমুনা। যমুনার তীরে কোন শহর আছে, তাই না? তো কি মনে করে দেখো, আগ্রা, তাই না? আচ্ছা, তো তাজমহল ওখানে যমুনার তীরে, তাই না? তো সেই অনুযায়ী কোশ্চেন আসবে, তাই তো রে বাবা, নাকি? আচ্ছা, এবার খেয়াল করে দেখ যমুনার সব থেকে বড় উপনদী হচ্ছে টোনস। যেটুকু বলছি এইটুকু মাথায় রাখ, মেটেরিয়ালসের তথ্যটা একটু করে রাখ। যেটা আমি বলছি এইটুকু মাথায় ঢোকাও আগে। কি বললাম? গঙ্গার সব থেকে বড় উপনদী হচ্ছে যমুনা, যমুনার সব থেকে বড় উপনদী হচ্ছে টোনস, যমুনার সব থেকে বড় উপনদী টোনস। এই তিনটে জানবি, প্রায় কোশ্চেনে আসে আমাদের, মেটেরিয়ালসও আছে এটা। গঙ্গার সব থেকে বড় উপনদী
এবার মেটেরিয়ালস ধরে গেলে কি বলতো, তাহলে আমি মেলাতে পারবো না, শেষ হবে না আমাদের। তাহলে দেখ গঙ্গার সব থেকে বড় উপনদী কি বললাম, যমুনা। যমুনার সব থেকে বড় উপনদী টোনস বললাম। তো এইটা কিন্তু পরপর আমাদের পরীক্ষায় আসে। টোনস, হ্যাঁ মেটেরিয়ালস আছে ওখানে, দেখবি টোনস আছে ওখানে, কোনো না কোনো জায়গায় আছে। এবার দেওয়া আছে ওখানে, দেওয়া আছে, যেটা দেওয়া নেই আমি লিখতে বলবো লিখে নেবে, এগুলো আছে সবই। তাহলে খেয়াল করে দেখো, এবার গঙ্গার আর গুরুত্বপূর্ণ কটা নদীর নাম খালি শুনে নাও। কোশি উপনদী, গঙ্গার উপনদী হচ্ছে কোশি। এরা তোমরা জানো নেপাল থেকে ওদিক থেকে বেশে মিশেছে, তাই না, বিহার হয়ে ভারতে ঢুকেছে, তাই তো, ভারতে ঢুকে তারপরে শেষ হয়ে যাচ্ছে। তো ঘুরে ফিরে কি, তার মানে যা যাবে কোথায়, কি বলেছিলাম এগুলো আগে বলে দিচ্ছি, সব কোথায় মিশবে, বঙ্গোপসাগরে মিশবে। তো কোশিকে বিহারের দুঃখ বলা হয় বা বিহারের ত্রাস বলা হয়, বিহারের দুঃখ বা বিহারের ত্রাস বলে, তাই না, সর ওই যে দুঃখ, যে বিহারের দুঃখ বলো বা বিহারের ত্রাস মানে কি, ভয় ভয়। এবারে আর একটা জিনিস দেখবি, এবার এখান থেকে ঘুরে ফিরে তাহলে পশ্চিমবঙ্গের দুঃখ মানে কি, এটা তো কি ওই হয়ে তো যাচ্ছে, দামোদর হয়ে যাচ্ছে কিনা, তো স্বাভাবিক কথা, তাহলে পশ্চিমবঙ্গের দুঃখ হচ্ছে দামোদর। দামোদরের উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি, দামোদরের উৎপত্তি ছোটনাগপুর মালভূমি। আচ্ছা আর একটা খেয়াল করে দেখ, উত্তরবঙ্গের ত্রাস, উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ মানে আমাদের তিস্তা, তাই না, যেটা নেপাল সিকিম তিব্বত, তাই তো, বা তিব্বতের নেপাল সিকিম থেকে যেটা, যে পাহাড় থেকে যেটা এসছে। বইতে অনেক সময় নামের পার্থক্য, অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ধরা হয়, নদ আর নদী, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ধরা হয় মানে নাম অনুযায়ী। যেমন ধরে নাও ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র এত এই অনুযায়ী ধরা আছে। ব্রহ্মপুত্র নদ, গঙ্গা নদী, গঙ্গাকে মা হিসেবে ধরায়, তো মা হিসেবে আবার কি সরস্বতী মা হিসেবে, ওটা ওরকম না, আসলে ওই অনুযায়ী নদীর কোনোদিনও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এ অনুযায়ী হয়, আলটিমেট তো হবে না। যে নদ নদী ছোট বড় তুমি কিভাবে ওই নাম হিসাব করলে কি, প্রত্যেকে এ অনুযায়ী, তাহলে দেখ তাহলে গঙ্গাও বড়, সিন্ধুও বড়, শতদ্রুও বড়, তাহলে সিন্ধু নদ আর শতদ্রু কি, তাহলে তা কি বলবে, তাহলে তাহলে কি সিন্ধুর থেকে ও বড় যে ওখানে, তাহলে সেই অনুযায়ী কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ওই অনুযায়ী হয় না, আসলে ওই অনুযায়ী হয় না সেই সময়। আসলে দেখ এই নামগুলো কখন এসেছিল তোমাদের এটা বুঝতে হবে। এখন ভূবিদরা নানান কথা বলতে পারে, এই নামগুলো কি প্রাচীনকালে ফিক্স, যে এই নামগুলো আমাদের দেয়া না, যে মনে করে দেখো যখন তোমরা সভ্যতা পড়েছো, সরস্বতীকে বলছে কি নদী তমা, সরস্বতীকে বলছে সভ্যতার মেটেরিয়াল সেটা আছে নদী তমা। বেদে সরস্বতীর নাম প্রচুর বার আছে। সরস্বতীকে কেন মার সাথে তুলনা কথা, মানে বিদ্যার দেবী প্রথমে ছিল, তাই না, প্রথমে ছিল নদী তমা মানে নদীর দেবী হিসেবে ছিল, পরে বিদ্যার দেবী হয়ে গেল সরস্বতী। তারপরে কনসেপ্টটা কোথায়, ওখানেই লুকিয়ে আছে, যে সিন্ধু ওখানেই লুকিয়ে আছে, মাতৃদেবী হিসেবে পূজা করা হতো, তাই না, সব নামগুলো কোথাও ওখানেই লুকিয়ে আছে। যে তো এই জন্য ওইরকম কনসেপ্ট হলে কোনো সবটাই গুলাবে আমাদের, ওরকম কোনো কনসেপ্ট নাই। আচ্ছা তাহলে দেখ তিস্তাও গেল। তিস্তা তোমরা জানো, মূলত তোমরা যদি দেখো যে তিস্তা আর তোরসা, তিস্তা আর তোরসা, তো তিস্তা কোথায় তাহলে ওই যে ওখান থেকে, আর তোরসা কোথায় তাহলে, তোরসা আমাদের বলো, তোরসা কোথায়, হ্যাঁ তিস্তা হচ্ছে কুচবিহার, জলপাইগুড়ি আর বাংলাদেশের কোচবিহার, তাই না, যেটা ওদিক থেকে তিস্তাতেই বেশি বন্যা আছে, আর তোরসা হচ্ছে আমাদের এখানেই আসছে, তাই তো। তো সব এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি ত্রাসটা আমাদের কোশ্চেনে আসে, বারবার বললাম তিনটে ত্রাস বা দুঃখ, উত্তরবঙ্গের হচ্ছে তিস্তা, পশ্চিমবঙ্গের হচ্ছে দামোদর, আর হচ্ছে বিহারের হচ্ছে কোশি। বিহার এটা কোত্থেকে এসছে, তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে, তারপরে ভারতের দিকে সে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। আচ্ছা এখান থেকে খেয়াল করে, আর এখানে তেমন কিছু নেই। এবার গঙ্গা আর একটা সাল এখানে আসে, আমাদের এই সালটা একটু লিখে নাও, 2008 সাল আর 1985 সাল, 2008 সাল আর 1985 সাল, এই সাল দুটো মাথায় রাখো। 1985 খেয়াল করে দেখো কংগ্রেস সরকার, আর 2008 সালেও কি কংগ্রেস সরকার, খেয়াল করো, তাই না। এই সময় গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, তার মানে এক কথায় গোদা বাংলায় গঙ্গা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে নিয়ম বা যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল সেটাই বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্নতার যা প্ল্যান সেটাকেই বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, বা গঙ্গাকে এক কথায় সুরক্ষা করার জন্য বা গঙ্গাকে বাঁচানোর জন্য যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। প্রথমে হয়েছিল 1985-তে আর লাস্ট হয়েছে আমাদের 2008 সালে। এইটা আমাদের পরীক্ষায় আসে লাস্টটা, এটা কার সময় হয়েছে এটাই আমাদের পরীক্ষায় বেশি আসে, কত সালে লাস্ট হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, 2008, আর কার সময় 2008 সালে। দেখো প্রধানমন্ত্রী খেয়াল করে দেখো কে ছিল, মনমোহন সিং। তাহলে মনমোহন সিং আমাদের পরীক্ষায় এসছে, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় এসছে আমাদের, এটা আমাদের লাগবে। আচ্ছা আর একটা খেয়াল করে দেখ, এই যে জায়গাটা তোমরা বলছিলে যে গঙ্গা নদী, এটা একটু মেটেরিয়ালসটা আমি দেওয়া, মেটেরিয়ালসে কোনটা বাদ গেল তোমাদের একটু খালি ক্লিয়ার করে দিই। আর একটা দেখবি যে চম্বল নদী, চম্বলটা আমাদের মাঝে মাঝে, হ্যাঁ বলো, ওটা কিছু করার নেই আর। আচ্ছা এইটা দেখ চম্বল নদী, এটা আমাদের লাগবে, চম্বল। চম্বল দেখ, চম্বল হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, এটা
এর এর তীরে এরকম কোশ্চেন আসে, চম্বলের তীরে কোন শহর অবস্থিত, এটা আমাদের পরীক্ষায় এসেছে, কোটা, তাই না? কোটা বর্তমানে তোমরা জানো বিখ্যাত এখন, কোটাও এক হচ্ছে ছাগলের জন্য। হ্যাঁ, কোটাতে ছাগল, যখন তোমাদের পড়ানো হবে, এগ্রিকালচার পড়ানো হবে, তখন দেখবে আমাদের ওখানে গরু ছাগলও জানতে হবে, কোথায় কোন ব্রিড আছে এটা আমাদের জানতে হয়। কোটাতে আগে এখন তো তোমরা কোটা হচ্ছে এর জন্য, এটা তো ইদানি রাজস্থান, কোটা, সিরোহি, বারবারি, এগুলো হচ্ছে রাজস্থানের এক একটা জায়গার নাম, সেই অনুযায়ী ব্রিড গুলোর নাম হয়ে গেছে। এটা কোটা ছাগল আছে, সিরোহি ছাগল আছে, এগুলো সব ব্রিড, একটা তোতাপুরি, এগুলো সব ব্রিড। যখন তোমরা কৃষির চ্যাপ্টার পড়বে তখন এগুলো সব আসবে ওখানে। তো স্বাভাবিক কথা, রিসেন্ট তোমরা ভেবো না এই যে নিটের কোচিং তো রিসেন্ট হলো, কয়েক বছরের উপর, কিন্তু তার আগে থেকেই আছে এটা। ওটা তো আগে থেকে নামই একটা জায়গা নাম, কোটা শহর বলছে যে। তো মূলত আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা দেখবি কানঝোলা ছাগলগুলো নিয়ে আসে, লম্বা ছাগল যেগুলো, এগুলো সব কোথাকার, ওখানেরই ব্রিড, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকেই নিয়ে আসছে। যে এক একটা ছাগল 100 কেজি, 80 কেজি, 150 কেজির কাছাকাছি ওজন, যেরকম লম্বা সব। আমাদের গুলো তো ব্ল্যাক বেঙ্গল, এটাও আমাদের পরীক্ষায় আসে। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে, এটাও পরীক্ষায় আসে যে কোন ছাগলের মাংস সব থেকে বেশি সুস্বাদু, এটা অন্য চ্যাপ্টারে, এখানে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে না। ব্ল্যাক বেঙ্গল সব থেকে হচ্ছে সুস্বাদু মাংস, হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের সব থেকে সুস্বাদু মাংস ব্ল্যাক বেঙ্গল, এটা পরীক্ষায় আসে আমাদের, তার থেকে সুস্বাদু। ব্ল্যাক বেঙ্গলের কালার কি, একটা হচ্ছে কালো, আর একটা জানবি এখন বর্তমানে সাদা হচ্ছে, খালি এদের মুখটা সরু, কান হচ্ছে সামান্য, কান খারাপ ছোট হয়। আর ওই বর্তমানে ব্ল্যাক বেঙ্গলের সাথে মেলানো যাবে না, বর্তমান ব্ল্যাক বেঙ্গলের সবকিছুই হচ্ছে ক্রস হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, কান বড় হয়ে যাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে। তো বাচ্চা বড় হচ্ছে মানে জানবি এগুলো চলবে না, এগুলো ব্ল্যাক বেঙ্গল নয়, এর মাংসের স্বাদ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক কথা। তো যে জায়গায় আমরা ছিলাম, চলো 2008 সালে মনমোহন সিং, আরেকটা কি বললাম, চম্বল নদীর তীরে কোটা শহর, এটা আমাদের লাগবে, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই আমি একটু হাইলাইট করে দিই খালি। মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে এটা উৎপত্তি লাভ করছে। আচ্ছা চলো, এখান থেকে আর আমাদের তেমন কিছু নেই, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এরপরে খেয়াল করে দেখ, আমরা যে নদীটা যাব সেটা হচ্ছে ব্রহ্মপুত্র যাব, ব্রহ্মপুত্র, তাই তো? আচ্ছা চল, এখান থেকে যে কটা বলবো আমি, এই কটাই আসে, এর বাইরে আসে না। ফার্স্ট হচ্ছে দেখো, তিব্বত থেকে এর উৎপত্তি লাভ করছে। এর নামটা দেখো এখানে কি লেখা আছে, নামটা মেটেরিয়ালসে খেয়াল করো সবাই, নামটা একবার বলতে হবে, কারণ হ্যাঁ, চেমায়াংদুং। আচ্ছা, তিব্বতে এর নাম একটা আছে, এটা চেমায়াংদুং থেকে উৎপত্তি লাভ করছে। তিব্বতে যে নামটা আছে সেই নামটা আমাদের লাগবে সাংনা, ওটা তো চীনে, ওটা সাংপো। আসলে ও তো বাংলাতে হচ্ছে সাংপো, ওখানে হচ্ছে তিব্বতে বাজারে স্যাংপো হয়ে যাচ্ছে। ইংলিশ আর বাংলা যে একটু আলাদা হবে যে। আর দেখো তার সাংপো, আর কি বললাম, ওটা ইয়ারলাং, ওটা চীনে, ওটা ওখানে দেওয়া আছে, দেখবি ওটা থাকবে চীনে, ইয়ারলাং জাংবো থাকে, ওটা না, ওটা লাগবে আমাদের। আচ্ছা, এবার দেখো এখানে এইটা যেটা বলার, তাহলে কি বললাম, এটা তিব্বতের নাম কি সাংপো, আর চীনের নাম কি ইয়ারলাং। আচ্ছা, কোথা দিয়ে ভারতে প্রবেশ করছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করছে। কোথায়? অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে একটু দূরে, এই নামটা মাথায় রাখতে হবে, নামচা বারোয়া, অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করছে, দেওয়াই আছে ওখানে। আর কি বললাম নামচা বারোয়া থেকে একটু, তাহলে দিহং গেল, দিহং গিয়ে দিহং থেকে যখন, তাহলে অরুণাচল প্রদেশে এর নাম হচ্ছে কি, সাংপোর নাম হচ্ছে তার মানে দিহং হয়ে গেল। দিহং অরুণাচল প্রদেশের পরে যাচ্ছে হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশের পরে ঢুকছে কোথায়, আসাম। তার মানে অরুণাচল প্রদেশের সাথে এর একটা বর্ডার, তার মানে কাজ করবে একটা, তাই তো? জলের তার মানে ঢুকছে, মানে তাহলে কি একটা নিশ্চয়ই ব্রিজ লাগবে, নাহলে কি জল দিয়ে এক থেকে এক জায়গায় ঢুকে গেল, সেই জায়গাটা তো পেরোতে হবে। তার মানে এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা পরে আসছি আমরা। খেয়াল করে দেখ, যখনই এ ঢুকছে যে জায়গাটা, তার নাম হচ্ছে সাদিয়া, আসামের একটা জায়গা, তার নাম সাদিয়া। তাহলে দেখ কি বললাম, সাদিয়া, সাদিয়ার পরে দুটো নাম, একটা হচ্ছে লোহিত আর একটা হচ্ছে দিবং, একটা হচ্ছে লোহিত আর একটা হচ্ছে দিবং। ওটা কি ছিল, দিহাং, আর এটা কি বললাম, দিবং। আর লোহিত, লোহিত একটা নদী, দিবং একটা নদী, এই দুটো নদীর সাথে যখন মিলছে তার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। তার নাম হচ্ছে কি, ব্রহ্মপুত্র নাম হয়ে যাচ্ছে। লোহিত আর দিবংয়ের সাথে যখন মিশছে তার নাম হচ্ছে কি বললাম, ব্রহ্মপুত্র। এবার ব্রহ্মপুত্র খানিকটা দূরে গিয়ে তোমার কাছে ধুবড়িতে যাবে। এবার এটা খানিকটা বইছে, দেখ মাঝখানে অনেক কিছু গ্যাপ আছে, সবগুলো ধরলে আমাদের হবে না, মূলগুলো ধরতে হবে বাবা, নাহলে জীবনে শেষ হবে না। তোমরাও জানো একদিন একটা টপিক আমাদের শেষ করতেই হয়। এবার খেয়াল করে দেখ কি বললাম, সাদিয়ার কাছে দিবং আর লোহিত, দুটোর সাথে মেলার পরে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র, এবার তোমরা জানো ব্রহ্মপুত্র খানিকটা দূরে গিয়ে ধুবড়ি, তার মানে কি, যদি বলে ব্রহ্মপুত্র ধুবড়ি কোথায় অবস্থিত, তার মানে ব্রহ্মপুত্রের একটা ব্রহ্মপুত্রের একটা শহর হচ্ছে, তার মানে ধুবড়ি, বা জেলা যাই বলো, তাহলে ঘুরে ফিরে গিয়ে এটা তো শহর হয়ে যাচ্ছে না। তো স্বাভাবিক কথা, তার মানে ধুবড়ির কিছুটা দূর গিয়ে ভাগ হয়ে যাচ্ছে যমুনা। এবার তখন মনে আছে সেই যে যমুনা, তাহলে এটা আগে কি পেলাম আমরা, দুটো যমুনা পেলাম, একটা হচ্ছে গঙ্গার যমুনা, ওটা হচ্ছে যমুনা, ওটা যমুনা বলবো তো, কিন্তু বাংলাতে তো দুটোই যমুনা না, বাংলা তো লিখলে দুটো যমুনা হবে রে বাবা।
বাংলাতে লিখলে তো জল লিখতে পারবি, তো কিছু করার নেই যে। তো একটা কি যমুনা, ওটা হচ্ছে গঙ্গার উপনদী, আর এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী যমুনা। এ কি হচ্ছে, ওই গিয়ে একই হয়ে যাচ্ছে, এ বাংলাদেশে গিয়ে আবার ওই যে মিশছে, পদ্মার সাথে মিশে তারপর মেঘনার সাথে মিশে আবার নিচে চলে আসছে। বোঝা গেল কিনা? এটা ওই একই, গঙ্গার সময় তো বলে দিলাম ওটা, তো গঙ্গার সাথে যেটা হলো ব্রহ্মপুত্রের সাথে সেটা হবে, হয়ে মেঘনার সাথে মিশে ফের পড়বে, খালি যমুনাটা অ্যাড হলো না। গঙ্গা আর ব্রহ্মপুত্র তো একই রে, এর পদ্মা যাচ্ছে, ওর যমুনা, দুটোই মেঘনা, মেঘনা হয়ে পড়ে যাচ্ছে এতে। চলো এবার এখানে খেয়াল করে দেখ, এই দুজনার মধ্যে এইবার আসামে আর একটা দ্বীপ আছে, আসামে একটা দ্বীপ আছে যেটা নদীর মাঝখানে। এই দ্বীপটার নাম হচ্ছে মাজুলি দ্বীপ, এটাও কুইজে প্রচুর বার করানো হচ্ছে। তাহলে মাজুলি দ্বীপের অবস্থান কোথায়? আসামে। মাজুলি দ্বীপের অবস্থান কোথায়? আসামে। দেখ এইটা আমাদের কোশ্চেন আসে যে ভারতের এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ, তাই না? ভারতের এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ, নদী দ্বীপ, ভারত এবং এশিয়ার, দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ। তাই এরকম একটা, তোমরা ভেবো না যে মাঝখানে অনেক কিছু গ্যাপ যাচ্ছে, আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এরকম সবগুলো বললে আমাদের শেষ হবে না, কারণ সময় এমনিতেই পেরিয়ে যাচ্ছে। কারণ 12টার পর দেখবি গুরুত্বপূর্ণগুলো যদি না বলি তো আরো বাদ যাবে। কি হচ্ছে বলো, কি হচ্ছে আমাকে বলো, কি হচ্ছে বল। হ্যাঁ আসামে মাজুলি দ্বীপ। এবার দেখ খেয়াল করে দেখ, কি বলো, এবার দেখ কি বলো, বলো বলো। ওটাই তো বললাম যে আসামে, যে বলিনি? হ্যাঁ হ্যাঁ, যেটা মেতে। এবার এটাকে কি বলছি, এটা আবার ভারতের সব থেকে বড় দ্বীপ জেলা, দ্বীপ জেলা। এটাও অনেক সময় কোশ্চেন, ঠিক যেমন বুধনি, বুধনি যেরকম চর, এখনো তো দ্বীপ জেলা হয়নি, তো কোনদিন হয়ে যেতে পারে, যদি না ডোবে তো একসময় জেলাই হয়ে যাবে, দেখবি যেভাবে ছোট ছোট জেলা করছে আমাদের। এটা হচ্ছে ভারতের দ্বীপ জেলা, ভারতের প্রথম দ্বীপ জেলা এটা। আচ্ছা এইবার ওই খানিকটা আগে বলছিলাম, মনে করে দেখ, অরুণাচল প্রদেশ আর আসামের মাঝখানে এই যে নদীটা যখন ঢুকলো, তাহলে কি মাঝখানে দুটার মধ্যে কি একটা তো ব্রিজ থাকবে। এই ব্রিজটার নাম তোমরা প্রাচীন গান যারা শোনো, মানে পুরানো আমলের বাংলা গান যারা শোনো, ভালো গান, পুরানো আমলের আধুনিক গান, মানে ওই ঘ্যান ঘ্যানে গানগুলো নয়, দেখবি ভূপেন হাজারিকা নাম শুনছিস কিনা? এই ভূপেন হাজারিকা ব্রিজ এখানেই অবস্থান করছে। কি বললাম, এই যে এই ব্রিজে, এর ব্রহ্মপুত্রের উপর কোন ব্রিজ গেছে? ভূপেন হাজারিকা। তাহলে কার কার বর্ডারে হবে? সাধারণ কথা, ওরা অরুণাচল প্রদেশ আর আসামের সীমান্তবর্তী অঞ্চলেই হবে এটা, ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটার নাম লিখে নাও, ভূপেন হাজারিকা ব্রিজ। মজার বিষয় হচ্ছে ভারতের সব থেকে বড়, ভারতের সব থেকে বড় কি হবে এটা? তাহলে খেয়াল করে দেখো, নদীর ওপরে ব্রিজ, তাহলে কি হবে? সড়ক ব্রিজ, ভারতের সড়ক ব্রিজ, বড় সড়ক ব্রিজ, প্রায় 9.15 কিমি, 9.15 কিমি। তাহলে কি বললাম, এর ওপর দিয়ে যে ব্রিজটা গেছে ভূপেন হাজারিকা ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটা কি? সড়ক সেতু হচ্ছে না, সব থেকে বড় সড়ক সেতু। দৈর্ঘ্য কত? আমাদের ফারাক্কা দেখেছো, ফারাক্কা প্রায় 3 কিমির একটু বেশি মনে হয়, বিহারের থেকে একটু বড়ই হবে, 9.5 কিমি। ভূপেন হাজারিকা 9.15 কিমি, 9.15 কিমি। সড়ক সেতু বলেছে, সড়ক সেতু মানে রাস্তা, সড়ক রাস্তা মানে, আরে ফারাক্কা যেটা রে, ফারাক্কার যেমন 3 কিলোমিটার না, তো এটা কত? 9.15 সড়ক। ওটা এর থেকে একটু ছোট হবে, কারণ এটা বড়, আমি যতদূর জানি এটাই বড়, 9.15 কিমি এটা, যতদূর আমার জানা আছে 9.15 এটা। আচ্ছা চলো এবার দেখ, তাও আচ্ছা নেক্সট চলো। আচ্ছা ব্রহ্মপুত্র থেকে এইটুকু একটু দেখো, বাকিগুলো মেটেরিয়ালস একটু খেয়াল করে নেবে। ব্রহ্মপুত্র থেকে এইগুলো গুরুত্বপূর্ণগুলো একটু আলোচনা করে দিই, নাহলে আর সময় পাওয়া যাবে না। এরপরে খেয়াল করে দেখ, দক্ষিণ ভারতের নদীর মধ্যে আমরা শুরুতেই বলেছিলাম, দেখ পূর্ব ভারতের নদী আর পশ্চিম ভারতের নদী। তো ওখানে মনে করে দেখো, আমরা আগে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইটুকু আগে দেখে নেবো। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তার সাথে কি মহানদী, আর তার সাথে আরেকটা আছে সুবর্ণরেখা হবে, তাই তো? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, সুবর্ণরেখা, এইটুকু মাথায় রাখবো। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, সুবর্ণরেখা। এটা পরপর একটু মাথায় রাখ, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, সুবর্ণরেখা, মহানদী। আমি তো শুরুতেই বলেছিলাম, মনে করো আরাবল্লী থেকে আর পেনিনসুলার বলিনি, এগুলো সব তো পেনিনসুলার, যে কোনোটা মহারাষ্ট্র থেকে মানে বিন্দু থেকে, কোনোটা ওই পশ্চিমঘাট পর্বতমালা থেকে বা তার একটু নিচ থেকে বা তার সংলগ্ন কোনো মালভূমি থেকে। ত্রিম্বক মালভূমি, যেমন এই গোদাবরীটাই বলতে গেলেই চলে আসে প্রথমে। গোদাবরী হচ্ছে নাসিকের কাছে, নাসিক কোথায়? মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র থেকে এর উৎপত্তি, মহারাষ্ট্রের কোথায়? ত্রিম্বক মালভূমি। দেখ ওখানে দেয়া থাকবে নিশ্চয়ই, ত্রিম্বক মালভূমি। হ্যাঁ, ত্রম্বকেশ্বর, হ্যাঁ ত্রিম্বক মালভূমি। তাহলে ত্রম্বকেশ্বর জায়গাটার নাম, মালভূমি হচ্ছে ত্রিম্বক মালভূমি, ত্রম্বকেশ্বর, তাহলে জায়গার নাম ত্রিম্বক মালভূমি। তো এটা দেখ, তার মানে এটা আমাদের কোশ্চেন আসে,
তাই না? আচ্ছা, এই শোনো, আর এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি তোমরা খেয়াল করে দেখবে মহাবালেশ্বর, তাই না? এর উৎপত্তি দেখ মেটেরিয়ালসে দেওয়াই আছে, মহাবালেশ্বর, পেয়েছো কিনা? আর দেখ কাবেরীর, দেখ কাবেরীটার নাম মনে রাখা খুব সোজা। কাবেরী হচ্ছে কর্ণাটক থেকে হয়েছে তাল কাবেরী, কাবেরীটা হচ্ছে কর্ণাটক থেকে হয়েছে তাল কাবেরী, তাল কাবেরী। তাহলে কাবেরীটার নাম তোমাদের সবার মনে থাকবে আশা করছি। তাহলে একটা হচ্ছে ত্রিম্বক নাসিকের, মানে দুটোই মহারাষ্ট্র, দেখ গোদাবরী হচ্ছে মহারাষ্ট্র, ত্রিম্বক মালভূমি, আর এটা হচ্ছে কি মহাবালেশ্বর, কি এটা কৃষ্ণা, তাই তো। আর কাবেরী কি? কাবেরী হচ্ছে তাল কাবেরী, কর্ণাটকের তাল কাবেরী। তাহলে দুটো মহারাষ্ট্র আর একটা কর্ণাটক, তাল কাবেরী হচ্ছে কর্ণাটকে। এইবার তিনটের দৈর্ঘ্য, এবার দেখো দৈর্ঘ্য, এবার একটা জিনিস শোন, দৈর্ঘ্য কোনোদিনও ফিক্সড হয় না, নদীর দৈর্ঘ্য এক এক বইতে সামান্য চেঞ্জ হয়। এর দৈর্ঘ্য হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী, 1465 কিমি। দক্ষিণ ভারতের সব থেকে বড় নদীকে গোদাবরী, দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী। তারপরে হচ্ছে কৃষ্ণা, তারপর হচ্ছে কাবেরী। কৃষ্ণা হচ্ছে 1400, কৃষ্ণা হচ্ছে 1400, আর কাবেরী হচ্ছে কোনো বইতে আছে 800, গুগল সার্চ করলে দেখবি 800, কিন্তু 759 আছে, 765 কোনো বইতে আছে। তাহলে আমরা মূলত বই ফলো করবো, কিন্তু গুগল এখন দেখ সবসময়, গুগলে সবসময় সঠিক হয় না, তো আমরা এই জন্য দুটোই মাথায় রাখবো। হ্যাঁ, মেটেরিয়ালসে দেওয়া নেই। আচ্ছা, তাহলে 759 লিখে রাখ, কোনো জায়গায় 759 আছে, কোনো জায়গায় 765, আর গুগলে তো দেখায় 800। বললাম যে কাবেরী, এটা কাবেরী। আর গোদাবরী হচ্ছে 1465, গোদাবরী 1465, কাবেরী হচ্ছে 1400, কৃষ্ণা হচ্ছে 1400, আর এ হচ্ছে 800 বা 759, 800 বা 759। এইটা দেখ কন্ট্রোভার্সির জায়গাটাকে রাখা চলবে না, এক এক বইতে এক এক রকম থাকে, তো আমি দুটোই উল্লেখ করে দিচ্ছি। এবং এমনকি অনেক বইতে দেখবি 65ও আছে, অনেক বইতে দেখবি 65ও আছে। তো কিছু করার নেই, এক এক বইতে এক এক রকম তথ্য দেয় আমাদের। তোমরা বলবে সঠিক কোনটা? তাহলে সঠিক তোমরা সবার প্রথম সার্চ করো হচ্ছে গুগল, তাই না? গুগল সার্চ করে তোরা বলবে যে আমরা যতই সঠিক বই থেকে দিই, তোরা বলবি যে, এই জন্য সবসময় মাথায় রাখবো, কারণ গুগল অনেক সময় কি হয় দেখো, মানে সবসময় নদীর জানবি তোদের বৈশিষ্ট্য, নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে, এটা নদীর বৈশিষ্ট্য। এটা তার মানে কি, নদীর সবসময় কোনো না কোনো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত তো অলরেডি আগে থেকে হচ্ছিল, তো এখনো হচ্ছে। তার মানে এই জন্য কোনো মহানন্দ, যদি ধরো এই একই জিনিস, যদি এটা মহানন্দা, মহানন্দা কোথায়? দার্জিলিং থেকে উৎপত্তি হয়েছে, তো এটাও মাথায় রেখে দেবো আমরা, কিন্তু এটা আমাদের কোশ্চেনে দিতে পারে। মহানন্দা দার্জিলিং পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের এই মহানন্দা ব্রিজ রে, তাই না? তো মহানন্দা ব্রিজ যেটা, এইখানে খেয়াল করে দেখবি কোনো কোনো জায়গায় সরু হয়ে গেছে, গিয়ে জল যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? বা ওই যে শাহপুর ব্রিজ দিয়ে একই গল্প, দেখবি নদী জলই যাওয়ার মতো নেই, সব চর জমে গেছে। তার মানে কি, এখানে জমছে মানে কি, নিশ্চয়ই কোনো দিকে এর বিস্তার হচ্ছে, মানে ও নিজের পথ করে নিচ্ছে। এই যেমন পাগলাঘাটের দিকে নদী ভাঙছে, তার মানে কি কোনো দিকে চর তৈরি করছে আর এদিকে ভেঙে এগিয়ে আসছে, এটা নদীর বৈশিষ্ট্য। তো সেই অনুযায়ী খেয়াল করে দেখো বইতে, অথেন্টিক বইতে যতই বলো, মাজিদ হুসাইন হচ্ছে সব থেকে অথেন্টিক বই, মাজিদ হুসাইনে আছে 759, এটা আমি তোমাদের তথ্য বললাম এখানে। কিন্তু ওই যে বললাম বাকিটা এনসিআরটিতে 765 বলছে, আর গুগলে দেখাচ্ছে 800। কন্ট্রোভার্সিটা হচ্ছে এই জায়গাটায়, যে এই জন্য এরা কি করে, যে ওই যে জায়গাটা থেকে ধরো কোনো জায়গায় বললো, তো সেই জায়গায় ভাঙা মানে কি, নদী যাবে সবসময় 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার এমনি এরকম কি ভেঙে যায়, যখনই ভাঙে একটা গ্রাম ট্রাম নিয়েই চলে যায় নদী এরকম। তো সেই জন্য কন্ট্রোভার্সি এরকম কিলোমিটারের পার্থক্যটা হয়ে যাচ্ছে সবসময়, তো যে অনুযায়ী জাজমেন্টটা করছে সেইটা। নেক্সট চলো, অত আমাদের ভেবে লাভ নেই, কারণ আমরা তো আর গবেষণা করছি না, আমাদের লাগবে না অত। তো খেয়াল করো যেটা বললাম, এবার তিনটে দেখ। এবার গোদাবরীর তীরে তোমরা জানো, গোদাবরীর তীরে শুরুতেই তো বলা আছে, তাহলে গোদাবরীর তীরে শহর কি হবে রে? নাসিক, যেহেতু মহারাষ্ট্র, তাই না? নাসিক। আর একটা আছে রাজমুন্দ্রি, রাজমুন্দ্রি। এই রাজমুন্দ্রি খুব বিখ্যাত একটা জায়গা, এখানে জানবে টোবাকো রিসার্চ ইনস্টিটিউট আছে। টোবাকো রিসার্চ মানে তামাক গবেষণাগার, টোবাকো রিসার্চ ইনস্টিটিউট মানে তামাক গবেষণাগার আছে এখানে। বললে শেষ হয় না, কি করবি সময়। এরপরে কি ক্লাস আছে তোমাদের? মুশকিল, চলো কল করলেই ছেড়ে দিতে হবে। আচ্ছা দেখ, তাহলে তামাক গবেষণাগার বা টোবাকো রিসার্চ ইনস্টিটিউট, তো খেয়াল করে দেখ। তার মানে এইরকম যদি আমরা বলি এবার কৃষ্ণা, তাহলে কৃষ্ণার দেখ দুটো গুরুত্বপূর্ণ, তোমরা রাজমুন্দ্রি গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ শহর ওটা, একটা হচ্ছে নাসিক আর একটা হচ্ছে রাজমুন্দ্রি। এবার তোরা যারা দক্ষিণ ভারতের সিনেমা দেখিস, দক্ষিণ ভারতের সিনেমা দেখো কিনা? দক্ষিণ ভারতের সিনেমা দেখলে সবসময় দেখবি একটা নাম, ছেলেরা সবাই বলছে বিজয়ওয়াড়া যাবো, বিজয়ওয়াড়া যাবো, বিজয়ওয়াড়া, তাই না? তো এর তীরে হচ্ছে বিজয়ওয়াড়া শহর, কৃষ্ণার তীরে হচ্ছে বিজয়ওয়াড়া শহর। এখন ভাগ হয়ে গেছে কি, তেলেঙ্গানা হয়ে গেছে, ওটা এখনকার কনসেপ্ট মাথায় রাখিস না, কি ভাগ হয়েছে পরের ব্যাপার। এর তীরেই হচ্ছে কি, আমরা নদীর কনসেপ্টে পড়ছি না, রাজ্যের কনসেপ্ট এখন দেখছি না। নদী কি 3-4টে রাজ্যের উপর দিয়ে তো বয়ে যাচ্ছে সব সময়, তাই কি না? তো কি বললাম, বিজয়ওয়াড়া শহর। আচ্ছা ঠিক, এবার তামিলের দিকে সিনেমা যারা দেখিস দেখবি তারা বলে যে তিরুচিরাপল্লী, কাবেরীর ওপরে, কাবেরীর ওপরে তিরুচিরাপল্লী, কাবেরীর ওপরে তিরুচিরাপল্লী শহর। তাহলে স্বাভাবিক জিনিস, বিজয়ওয়াড়া কি বললাম? কৃষ্ণা, আর কাবেরী হচ্ছে
তিরুচিরাপল্লী। আচ্ছা, এবার খেয়াল করে দেখ, এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে তোমাদের। মনে করে দেখো, কৃষ্ণার দুটো উপনদী আছে। একটা হচ্ছে, উপনদী অনেক আছে, একটা উপনদী হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে মুসি, আর একটা উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। একটা হচ্ছে মুসি আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা। কি বললাম? একটা হচ্ছে মুসি আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা। খেয়াল করে দেখ, কুইজে তোমাদের অনেকবার করেছিলাম পার্ল সিটি কাকে বলে। হ্যাঁ, কৃষ্ণার দুটো উপনদী আমি মিলিয়ে দিচ্ছি যাতে যদি সুবিধা হয়, ওই জন্য, কারণ মেটেরিয়ালস দেখে দেখে গেলে অসুবিধা হয়। একটা হচ্ছে কৃষ্ণা, গুরুত্বপূর্ণ উপনদী প্রচুর আছে, আমরা টার্নিং গুলো ধরছি। কৃষ্ণার দুটো গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে, একটা হচ্ছে কৃষ্ণা, এই কি বললাম, মুসি, আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা। একটা হচ্ছে মুসি আর একটা তুঙ্গভদ্রা। এই মুসির তীরে দেখ, হায়দ্রাবাদ শহরের নাম শুনেছো তোমরা? মুসির তীরে হচ্ছে হায়দ্রাবাদ শহর। মুসির তীরে হচ্ছে হায়দ্রাবাদ শহর অবস্থিত। হায়দ্রাবাদকে কি বলা হয়? পার্ল সিটি বলা হয়। এটা তোমাদের যখন পপুলেশনের, হ্যাঁ, ওই চ্যাপ্টার রাজ্যগুলো পড়ানো হবে, রাজ্যগুলো পড়ানো তো অবশ্যই হবে, সেই সময় আলোচনা করবো আমি। রাজ্যের ক্লাস হবে, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, রাজ্যের ক্লাস আলাদাভাবে হবে তোমাদের। তাহলে দেখ, ওই যে এখানে তাহলে হায়দ্রাবাদ শহর অবস্থিত। আচ্ছা, আরেকটা খেয়াল করে, এই যে তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী বললাম না, এই তুঙ্গভদ্রার তীরে একটা শহর আছে, তার নাম হচ্ছে হাম্পি। হাম্পি, এই নামটা মানে ভুলে গেলে হবে না, এই নামটা কি ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে স্থান পেয়েছে। এটা তোদের ইতিহাসের চ্যাপ্টারের কোশ্চেন, আবার এখানেরও কোশ্চেন। ওয়ার্ল্ড হেরিটেজ আমরা যদি ঘুরে ফিরে বলি, এখানে দেখ, গোদাবরীতে, গোদাবরীতে সংক্ষেপে মনে রাখবি, গোদাবরীতে, হ্যাঁ, রামসাগর, তাই না, রাম বাঁধ, বাঁধ আছে গোদাবরীতে। দেখ, ওনার বাঁধের নাম দেওয়া আছে না, রামসাগর বাঁধ। আচ্ছা আচ্ছা, যদি না দেওয়া থাকে তো একটু লিখে নে, গোদাবরীতে রাম। আসলে বাঁধগুলো তোমাদের আলাদা, শুরুতেই বললাম না, বাঁধগুলো তোমাদের আলাদা একটা লিস্ট দেওয়া আছে, ড্যামের দেখবি লাস্টের দিকে একটা আলাদা লিস্ট দেওয়া আছে, দেখ, ওই জন্য ওখানে আমি আর বলিনি, ওটা মনে রাখার জন্য বলছি। দেখ, গোদাবরীতে হচ্ছে রাম, আর এখানে জানবি কৃষ্ণাতে হচ্ছে অর্জুন। খালি অর্জুন তো না, এখানে কি নাগার্জুন, মানে এইভাবে মনে রাখবি যে গোদাবরীতে হচ্ছে রাম মানে রামসাগর, রামসাগর বাঁধ, আর কৃষ্ণাতে হচ্ছে অর্জুন, তো অর্জুন মানে নাগার্জুন সাগর বাঁধ। এইভাবে মনে রাখবো আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। ওখানে রামসাগর আর এখানে হচ্ছে নাগার্জুন সাগর। আসলে গোদাবরীতে আরো আছে, এই নামগুলো মনে থাকবে না আমাদের, ওটা ওই মেটেরিয়ালসেই দেওয়া আছে, ওখানে পড়বি। যদি পোলা ভারসাদ, এই নামগুলো মনে রাখা খুব মুশকিল। পোলা ভারসাদ, এটা মেটেরিয়ালসে কভার, কোশ্চেনে কভার করে দেওয়া আছে, এটা কোশ্চেন গুলো পড়বে, কোশ্চেনে আছে এটা। কি বললাম? পোলা ভারসাদ। আর পোচমপাদ, এই নামগুলো একটু কঠিন নাম, একটা তেলেঙ্গানা একটা অন্ধ্রপ্রদেশের, এই জন্য এইটা ওই কোশ্চেনে পড়বি। আমি যেটা যেটা বললাম এটাই মাথা রাখ, এটাই বেশি আসে আমাদের। রামসাগর হচ্ছে গোদাবরী আর নাগার্জুন সাগর হচ্ছে কৃষ্ণাতে, এটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে এই দুটো বেশি আছে। ওদের নামটা কোশ্চেন খুললেই দেখতে পাবি, পিআইকিউতে এটা আছে, রামসাগর আর এর। আচ্ছা, এবার খেয়াল করে দেখ, আর একটা জিনিস তোমাদের বলতে হবে। আর কাবেরীতে হচ্ছে, এটা তো তোরা জানিস, শিব সমুদ্রাম, এটাও মেটেরিয়ালসে দেওয়া আছে, দেখবি শিব সমুদ্রাম বাঁধ। তো এতে যেটা তোর ড্যামে আছে, ড্যামে দেওয়া আছে, এটা ড্যামে দেওয়া আছে, শিব সমুদ্রাম বিখ্যাত বাঁধ, এটা ড্যামে দেওয়া আছে। আচ্ছা, এবার খেয়াল করো একটা জায়গা, গুরুত্বপূর্ণ গুলো মোটামুটি সব বলে ফেলাম, যে কটা বললাম এইটুকু মাথায় থাকবে কিনা। নেক্সট দেখ, শোনো, নেক্সট কি বললাম, এরপর একটু দেখে নে, মহানদী। মহানদী কি? এটা হচ্ছে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য। তোমরা জানো রাম সেই দণ্ডকারণ্যে করেছিল না, কাউকে বেড়েছিল, তাই না? তো এখানে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য থেকে উৎপত্তি লাভ করছে। এটা উৎপত্তি লাভ করে কোথায়? উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়ে লাস্টে কোথায় যাবে? বঙ্গোপসাগরে। আচ্ছা, খালি একটু লেখ, ছত্তিশগড় লিখে রাখো, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য লিখে রাখো, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য। আচ্ছা, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য, এটা একটা সেই রামের সময়, মনে করে দেখো, দণ্ডকারণ্য যে জঙ্গল, তাই না, ছত্তিশগড়ের দণ্ডকারণ্য। আচ্ছা, এটা কুইজ যারা করেছো খেয়াল করে দেখ, আসলে এর তথ্যগুলো সব ওখানে দেওয়া আছে, এর তথ্য ওখানে দেওয়া আছে, দেখবি, যেমন হীরাকুদ ড্যাম, এ হচ্ছে কি বললাম, এইটা তোমরা করেছো, মনে করে দেখো যে হীরাকুদ বাঁধ, কুইজে করেছো, কুইজে করানো আছে হীরাকুদ বাঁধ কোথায়? এই মহানদীর উপরে হীরাকুদ বাঁধ, দেখবি ওখানে ড্যামে দেওয়া আছে হীরাকুদ বাঁধ, ওই জন্য আমি এটা এখানে দিইনি। হীরাকুদ বাঁধ হচ্ছে এর ওপরে, হীরাকুদ বাঁধ দেখ ড্যামে দেওয়া নিশ্চয়ই দেওয়া আছে, হীরাকুদ বাঁধ থাকতেই হবে, হীরাকুদ বাঁধ আমাদের এসছে ড্যামে, আসে হীরাকুদ মহানদীর উপরে, দেখ আছে আছে, থাকবে 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 এটা। আচ্ছা, এবার দেখো, তাহলে ছত্তিশগড়ের উৎপত্তি হয়েছে, তার মানে ছত্তিশগড়ের কোনো একটা শহরের মধ্যে আসবে। ছত্তিশগড়ের রাজধানী কি বলো? রায়পুর। তাহলে স্বাভাবিক কথা, ছত্তিশগড়ের রাজধানীটাই এর উপরে অবস্থিত, ছত্তিশগড়ের রাজধানী এর উপরে অবস্থিত। আচ্ছা, উড়িষ্যা থেকে এসছে, তাহলে উড়িষ্যার কোনো শহর থাকতে পারে, তাহলে উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বরটা আবার নয়, উড়িষ্যার আরেকটা বিখ্যাত শহর আছে, পুরী নয়, আরো একটা আছে, কটক, যেখানে নেতাজির সাথে সম্পর্কিত, তাই না? তাহলে ছত্তিশগড়ের রায়পুর আর কটক হচ্ছে
এই নদীর উপরে। তাহলে এই তো পরপর তিনটে তথ্য জানবি, এর বাইরে এখান থেকে যায় না। একটা হচ্ছে ছত্তিশগড়ে এর উৎপত্তি হচ্ছে, 2 নম্বর হচ্ছে রায়পুর আর কটক হচ্ছে এর তীরে শহর, আর 3 নম্বর হচ্ছে হীরাকুদ বাঁধ। এই তিনটের মধ্যেই ঘুরে ফিরে আমাদের দেয়, এর বাইরে এখান থেকে কোশ্চেন দেয় না সচরাচর। আচ্ছা চলো আর একটা জায়গা গুরুত্বপূর্ণ বলে দিই, শোন, সুবর্ণরেখা এরপরে আসছে। সুবর্ণরেখা নামটা শুনেই তোমাদের মনে হচ্ছে যে সোনা পাওয়া যায় বলে এর নাম সুবর্ণরেখা। এটা মিথ, এটা মিথ। তবে কি পাওয়া যেত, কেন? কারণ জানবি মালভূমি বা এক কথায় যেখানে মালভূমি দেওয়া হবে, কারণ এটা মালভূমি থেকেই বেরিয়েছে। আর মালভূমি মানে কি খনিজ সমৃদ্ধ, এটা ছোটনাগপুর মালভূমির দিক থেকেই এসছে এটা না। এটা মূলত দেখবি রাঁচি মালভূমির দিক থেকে এসছে। সুবর্ণরেখা থেকে রাঁচি মালভূমি। তো রাঁচি মালভূমি মানে কোথায়? রাঁচি কোথায়? কার? রাঁচি ঝাড়খণ্ড। আচ্ছা ঝাড়খণ্ড তাহলে আগে কি বিহারের সাথে ছিল, তাই না? তার মানে এই রাঁচি মালভূমি থেকে বেরিয়ে তার মানে কোথায় ঢুকছে? পশ্চিমবঙ্গে ঢুকছে। পশ্চিমবঙ্গ ঢুকে তারপরে কোথায়? আমাদের এদিকে আবার নিচে বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে। তো এইখানে জানবে তাহলে রাঁচি হচ্ছে এর কি একটা গুরুত্বপূর্ণ শহর হয়ে যাচ্ছে, তাই না? সুবর্ণরেখা। আচ্ছা সুবর্ণরেখা মনে করে দেখ আর একটা গুরুত্বপূর্ণ জায়গা ঘাটশিলা। তোমরা বেড়াতে যাও, ঘাটশিলা হচ্ছে কোথায়? এই এখানের একটা গুরুত্বপূর্ণ শহর। ঘাটশিলা হচ্ছে এই নদীর একটা গুরুত্বপূর্ণ শহর একটা। আচ্ছা এবার তোমাদের যদি মিনারেলস এর চ্যাপ্টার হয় এটা, তাহলে মিনারেলস এর চ্যাপ্টার এখানে একটা কোশ্চেন আছে যে ঘাটশিলা কিসের শহর, তাহলে সেটা আবার তাম্র। তাহলে ওটা আমরা মিনারেলস এর চ্যাপ্টারে পড়বো, কিন্তু আসলে জিকে ওইভাবে পড়ানো উচিত নয় আমাদের, কিন্তু পড়াতে হচ্ছে আমাদের মানে একসাথে আলোচনা করে দিই, যার সাথে যা রিলেটেড বলে দিতে হয়। তো ঘাটশিলা জানবি তাম্র খনির শহর বলা হয় ঘাটশিলাকে। তাহলে এইভাবে তোমাদের সবটাই মনে থাকবে যে এই ঘাটশিলা হচ্ছে এই নদীর তীরে, আর তাম্র খনির শহর বলা হয় ঘাটশিলাকে। আর তোমরা আর একটা জিনিস জানো, ওই যে তোমাদের এসছে মনে আছে ঝাড়খণ্ড বলছে, মানে তো ঝাড়খণ্ডে কে? ঝাড়খণ্ডে একটা বিশাল বড় শিল্প আছে, মানে শিল্পপতির একটা ইয়ে আছে, নাম করা খুবই, খেয়াল করে দেখো টাটা। তার মানে জামশেদপুর শহরটাও অবস্থান এখানে, স্বাভাবিক কথায় তো ঝাড়খণ্ডে আছে, তাহলে এটাও আমাদের একটা কোশ্চেন এখান থেকে হয়, জামশেদপুর শহরটা এখানে আছে। আচ্ছা চলো এবার দেখ আরেকটা, ওই যে শুরুতে আমরা বলছিলাম নর্মদা আর তাপ্তি। নর্মদা আর তাপ্তি কত নদী রে তোদের, নদী তার মানে বুঝতেই পারছো তোমরা, এরকম ক্লাস কি চলতেই থাকবে। নদী তো সে গুরুত্বপূর্ণ, আমরা সবে 8-10টা নদী আলোচনা করলাম, তাতেই আমাদের ক্লাস শেষ দিকে, তাও পুরোপুরি একটা নদী সব আলোচনা হলো না। তো এটা তোমরা আর কিছু করারও নেই, তোমরাও বুঝতে পারছো, এটা উপায় নেই আমাদের। তো গুরুত্বপূর্ণগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো নর্মদা খেয়াল করে দেখো, এই যে নর্মদা তাপ্তি, নর্মদা তাপ্তির পয়েন্ট আমরা শুরুতেই বলে দিয়েছিলাম, মনে করে দেখো কি বলেছিলাম, এটা হচ্ছে কোথায় পড়েছে? পশ্চিম বাহিনীতে, আরব সাগরে। কেন পড়েছে মনে আছে? গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির কারণে, মনে আছে কিনা? শুরুতে বলে দিয়েছিলাম, এটা নোট করে নাও। দেখ নর্মদার তাহলে নোট করো, আমি আস্তে আস্তে বলছি, তাড়াতাড়ি লেখো তাহলে। নর্মদা দেখ, নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে সব থেকে দীর্ঘ। নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদীর মধ্যে সব থেকে দীর্ঘ। নেক্সট দেখ লেখো, এটা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি, দৈর্ঘ্য হচ্ছে 1312। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি, দৈর্ঘ্য হচ্ছে 1312। হয়েছে? আচ্ছা 1312। আচ্ছা এর উপর গুরুত্বপূর্ণ, এর গুরুত্বপূর্ণ উপনদী লেখ তাওয়া। এর তাওয়া, তয়কার ওকার অন্তস্থাকার, এর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তাওয়া। তয়কার ওকার অন্তস্থাকার, এর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তাওয়া। এর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তাওয়া। আচ্ছা এর উপরে বাঁধ লেখো, এর উপরে একটা বাঁধ লেখো, ইন্দিরা সাগর বাঁধ। ইন্দিরা সাগর বাঁধ, নর্মদার উপরে বাঁধ হচ্ছে ইন্দিরা সাগর, ব্র্যাকেটে মধ্যপ্রদেশ বা এমপি লিখে রাখো, সংক্ষেপে লেখো, তাড়াতাড়ি হবে। ইন্দিরা সাগর। আচ্ছা এরপরে লেখ কমা দিয়ে লেখ সর্দার সরোবর বাঁধ, ব্র্যাকেটে লেখো গুজরাট। সর্দার সরোবর আসলে জলবিদ্যুৎ, এটা তোমরা জানো যে বাঁধ যতক্ষণ না হচ্ছে জলবিদ্যুৎ হয় না, তাই না? তো স্বাভাবিক জিনিস, সর্দার সরোবর জলবিদ্যুৎ, যেটা হচ্ছে গুজরাট। আচ্ছা এরপর হেডিং করো তাপ্তি। তাপ্তি একটু হেডিং করে নাও। এর দৈর্ঘ্য লিখেছো 1312 লিখেছো কিনা? আচ্ছা তাপ্তি দেখ, তাপ্তি লেখো যে মধ্যপ্রদেশের মহাদেব পর্বত, মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই ফরেস্ট, মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই ফরেস্ট। মুলতাই আসলে অনেক সময় মুলতাই ফরেস্ট দেয়, অনেক সময় মুলতাই রিজার্ভ ফরেস্ট দেয়, মানে সংরক্ষিত বনভূমি। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই, মুলতাই রিজার্ভ ফরেস্ট, মুলতাই রিজার্ভ ফরেস্ট।
আচ্ছা, মুলতাই রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, এটা লেখ এখানে এর তীরে হচ্ছে উকাই বাঁধ। উকাই বাঁধ যেটা হচ্ছে গুজরাট, উকাই উকাই বাঁধ, উকাই বাঁধ যেটা আছে গুজরাটে, উকাই উকাই বাঁধ যেটা আছে গুজরাটে। এটা কিন্তু মেটেরিয়ালসে নেই উকাই বাঁধ, হ্যাঁ এটা মন রেখে দেবে। আচ্ছা, আর একটা দেখ, তাপ্তির তীরের শহর হচ্ছে সুরাট। তাপ্তির তীরের শহর হচ্ছে সুরাট। আর একটা হচ্ছে নেপানগর। তাপ্তির তীরের উল্লেখযোগ্য শহর হচ্ছে সুরাট। সুরাট হচ্ছে কোথায়? গুজরাটে, তাই না? নেপানগর, নেপানগর, নেপা, এনইপিএ, এনইপিএ, নেপানগর। নেপানগর লিখেছো? আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা, নেক্সট নেক্সট লেখ নেপানগর। আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে লেখো। এবার লেখ লুনি, লেখ লুনি। নেক্সট হেডিং করো লুনি। লুনি আছে? আচ্ছা, লুনিকে দেখ, এই শোন, লুনিকে কি বলা আছে দেখ, ইনল্যান্ড বা অন্তর্বাহিনী। লুনিকে কি বলা আছে? ইনল্যান্ড বা অন্তর্বাহিনী। ইনল্যান্ড বা অন্তর্বাহিনী কি? আচ্ছা, এর মানেটা বুঝে নাও। এই ইনল্যান্ড মানেটা বুঝে নেই, যেটা হচ্ছে কি কোনো কোনো কি উৎপত্তি কোনো পাহাড় পর্বত থেকে হবে, উৎপত্তি কোনো পাহাড় পর্বত থেকে হবে, কিন্তু কোনো মহাসাগরে না মিশে একই কোনো জলাশয় বা কোনো বড় জলাশয় বা হ্রদের মধ্যে মিশে যাবে বা হ্রদে পড়বে। ঠিক যেমন লুনি কোথায় পড়েছে? কচ্ছের রনে পড়েছে, কচ্ছের রনে পড়েছে। এই জন্য একে বলা হয় ইনল্যান্ড বা অন্তর্বাহিনী নদী, মানে দেশের বাইরে এর বিস্তার নয় এবং দেশের বাইরেও এর প্রবাহিত হয়নি, মানে সাগর বা মহাসাগরে এর পড়েনি। এই জন্য একে বলা হয়, এই ধরনের নদীকে বলা হয় অন্তর্বাহিনী নদী, এটা লুনিকে বলা হয়। আচ্ছা, লুনি তোমরা জানো আরাবল্লী থেকে উৎপত্তি হচ্ছে, তাই তো? আরাবল্লী থেকে উৎপত্তি হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা দেখ, এখানে আছে তোর মাহি। মাহিটা আমরা প্রচুরবার কুইজে করিয়ে দিয়েছি। মাহি হচ্ছে দেখো মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি, তাই না? মাহি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি, মাহি। এরপর দেখবি মাহি মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তার মানে এটা আছে, মেটেরিয়ালসও আছে, কুইজও আমরা করিয়ে দিয়েছি। খেয়াল করে দেখ, এর নিচে এর শহর কি? মাহি বাজাজ সাগর, মাহি বাজাজ সাগর বাঁধ। মাহি আছে, যে মেটেরিয়ালসে দেওয়া আছে, আছে না? মাহি বাজাজ সাগর বাঁধ। বাজাজ সাগর বাঁধ হচ্ছে পুরোটা, অনেক সময় বলে মাহি বাজাজ সাগর বাঁধ বলা হয়, এটা ওখানে আছে। তো সচরাচর এইটুকু একটু দেখো, আর এর পরে দেখ। আচ্ছা, এই যে ড্যামটা দেখো, এই ড্যামগুলো একটু দেখে নেবে সবাই, হ্যাঁ। এই ড্যাম যেগুলো যেগুলো বললাম, একটু ড্যামটা দেখবি, আর এই ওয়াটারফলস গুলো একটু দেখে নেবে। আর তেমন কিছু নেই এখানে আর গুরুত্বপূর্ণ।